ওয়েলকাম ব্যাক টু প্রদীপ তরফদার 2.0 চলে এসেছে তোমাদের প্রদীপ স্যার নিয়ে এসেছে দেখো আজকে ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 14 নম্বর স্কুলটা নিয়েছি আমরা। মডেল কোয়েশ্চেন পেপার 14 নম্বর, পেজ নাম্বার তোমরা দেখবা 583 আর 584, ঠিক আছে। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে নিয়েছি আমরা মডেল কোয়েশ্চেন পেপারটা। 14 নম্বর যে মডেল স্কুলটা আছে সেই মডেল স্কুলটা আমরা করে আজকে দেখাবো। তো চলো আমরা দেরি না করে অঙ্কগুলো আমরা শুরু করে দিই। দেখো একের প্রশ্নগুলো চলে এসেছি। একের প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো আমরা দেখে নেব একের 1 নম্বরটা। বলছে আসল ইজডু 1 বছরের সুদ আসল 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার বের করতে বলেছে। দেখো আসল আর সুদ আসলে অনুপাতটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে অনুপাত থেকে আসল আর সুদ আসলকে আমরা ধরে নিতে পারবো। আমরা এখানে ধরি, আমরা দিলাম অ্যান্সার, ধরি আসল, আসলকে আমরা পি বলি, তাই না? আসলকে কি বলবো? পি। আসলটা আমরা 20x ধরে নেব, যেহেতু 20 আছে আসল। আর সুদ আসল আমরা ধরে নেব, সুদ আসল। সুদ আসল দেখো 21 আছে এখানে অনুপাতে, তাহলে 21x ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে দেখো সুদ পেয়ে যাব আমরা। সুদকে আমরা আই বলি। সুদ কত হবে? সুদ আসল থেকে আসলটা বিয়োগ দেবা, আসল 20x, তাহলে তোমরা পেয়ে যাবা সুদ। তাহলে 21x থেকে 20x চলে গেলে এক্স, তাহলে আই পেয়ে গেলে তোমরা এক্স। এবার দেখো আমাদের সুদের হার 8টা বের করতে বলেছে। তাহলে আমরা একটা সূত্র জানি, আই ইজিক্যাল টু PTR/100। এখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময় কত বছরের জন্য, আর আর হচ্ছে আমাদের সুদের হার। তাহলে মানগুলো বসাও। আই বলতে দেখো সুদ আমরা বের করে রেখেছি, আই হচ্ছে এক্স। পি বলতে আমাদের এখানে হচ্ছে 21 না 20x আছে, আসলটা হচ্ছে 20x। আর সময় দেখো, সময় যদি এখানে দেওয়া না থাকে তা তোমরা দেখো সময় আছে 1 বছরের, উল্লেখ করে দিয়েছে 1 বছরের, তা সময়টা আমরা 1। আর আটটা সুদের হার, এটাই আমাদের বেরো হবে, 8টা আমাদের থেকে গেল, আর নিচে 100। এবার এখানে দেখো x কেটে দাও, এখানে তোমরা 20 পাচ্ছে 100 করতে পারবা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এদিকে তো 1 আছে, 5টা বর্জগুণ করলে আরের মানটা তোমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছে এখানে। তাহলে আর সমান 5% সুদের হার, পার্সেন্টেজ আমরা লিখবো। দেখো আমাদের সি নাম্বার অ্যান্সারটা 5%। দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, যদি 3x² + 5x + 2 = 0 সমীকরণের বীজ আলফা ও বিটা, একটা দ্বিঘাত সমীকরণ আছে, বীজ দিয়ে আলফা ও বিটা বলে দিয়েছে, তাহলে 1/α - 1/β মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এই যে দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে এখান থেকে আমরা দুটো কাজ করতে পারবো। আমরা বীজ দিয়ে যোগফল, আলফা প্লাস বিটা বীজ দিয়ে যোগফল আমরা বের করতে পারবো। তাহলে দেখো আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে -b/a, ঠিক আছে? -b/a এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে বি কত আমাদের এখানে পুট করে, তো বি হচ্ছে মাইনাস, বি হচ্ছে আমাদের 5, আর এ কত? এ হচ্ছে দেখো s² সহগকে এ বলবো, এক্সের সহগকে বি বলবো, আর সিটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ, ঠিক আছে? এটা তোমরা জানবা, এটা দ্বিঘাত সমীকরণ জানো। তাহলে এখানে কিন্তু এটা আমাদের 3, তাহলে আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেলাম -5/3। এবার আমরা আলফা বিটা এর মানটা আমরা বের করতে পারবো, বীজদের গুণফল। বীজদের গুণফল সূত্রটা হচ্ছে c/a, ঠিক আছে? সি বলতে ধ্রুবক সংখ্যাটা, এ বলতে s² সহগটাকে এ বলা হয়। কারণ একটা দ্বিঘাত সমীকরণ তোমাদের বলে দিই, একটা দ্বিঘাত সমীকরণ সাধারণত এভাবে থাকে, a² + bx + c = 0। তা দেখো সিটা ধ্রুবক সংখ্যা, বি হচ্ছে এক্সের সহগ, আর এ হচ্ছে s² সহগ। এভাবে কম্পেয়ার করে আমরা কিন্তু এ বি সিগুলোর মানগুলো নিচ্ছি আমরা। সি দেখানো এখানে 2 আছে, আর এ আছে আমাদের 3। তাহলে দুটো মান বের করে নিলাম, এই দুটো মান কাজে লাগবে এই মানটা বের করার জন্য। আমাদের মান বের করতে বলেছি, আমরা লিখবো এখন 1/α - 1/β, এর মানটা আমাদের দরকার। দেখো এটার একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিই, আলফা বিটা লসাগু, আর এটা আমরা এখানে যেহেতু করি একটা কাজ, তাহলে এটা হবে দেখো বিটা মাইনাস আলফা, ঠিক আছে? এভাবে করে দিলাম আমরা। এখন দেখো আমরা কি করব, এটাকে আমরা মাইনাস কমন নিয়ে আলফা মাইনাস বিটা এভাবে করে দিলাম, এই যে আলফা বিটা, আর নিচেরটা হচ্ছে আমাদের আলফা বিটা। এখন আমাদের এই যে আলফা মাইনাস বিটার মানটা আমাদের একটু বের করতে হবে। দেখো আমরা একটু মানটা আমরা এদিকে দেখাই, আমি এই যে আলফা মাইনাস বিটার মানটা আমরা কী করে বের করবো, এর আমরা বর্গ করে নিই। এটা যদি বর্গ করি, এর একটা সূত্র আছে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা, মানে a - b হোল স্কোয়ার একটা সূত্র তোমরা এভাবে দেখতে পাবা, ঠিক আছে? আলফাকে এ আর বিটাকে বি ধরে একটা সূত্র আছে। চলো এখানে পুট করে দাও মানটা। তাহলে এখানে যদি মানটা পুট করে দিই,
আলফা প্লাস বিটার মানটা জানা আছে আমাদের -5/3 -5/3 তার হোল স্কোয়ার। আর 4 ইন্টু আলফা বিটার মানটা আমাদের জানা আছে, আলফা বিটার মানটা কত 2/3। এবার 2/3 আমরা পুট করে দিলাম। আচ্ছা, তাহলে এটা যদি আমরা সলভ করে নিই, দেখো এটা পেয়ে যাবে তোমরা 25, এটা পেয়ে যাবে 9, আর এখানে -8/3। এখানে একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, তাহলে 9 লসাগু, এটা 25 নেমে যাবে, মাইনাস এটা আমাদের 3, 3 3 9, 3 8 3 24, এটা পেয়ে যাবা। তাহলে এখানে তোমরা 1/9 পেয়ে গেলা। তাহলে দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার যে এটা পাও, তাহলে আলফা মাইনাস বিটা কত হবে? আলফা মাইনাস বিটা হবে আমাদের, এটা প্লাস মাইনাস আসবে, এই যে প্লাস মাইনাস 1/3 পেয়ে যাবো বর্গমূল করলে। 1 বর্গমূল 1 আর 9 বর্গমূল 3, প্লাস মাইনাস আসবে, তোমরা কি মনে রাখবা। তাহলে এই জায়গায় আমরা মানটা যদি পুট করি, দেখো তাহলে মাইনাস এর মানটা কত পেয়ে গেলাম আমরা, প্লাস মাইনাস 1/3 আমরা বসিয়ে দিলাম। আর নিচে আলফা বিটার মানটা দেখো 2/3 আছে, 2/3, ঠিক আছে। আচ্ছা, এটাকে এভাবে করি। আর এখানে মানটা একটু আমি দেখাই, এখানে দেখো এটা আমাদের, দেখো আমাদের এই জায়গাটা যদি গুণ করা যায়, তাহলে আমাদের কী হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাবে গুণটা। আর 1/3, আর এটা উল্টে যাবে 3/2 করে দাও, 3 3 কেটে গেল। তাহলে আমরা দিয়েছি মাইনাস প্লাস আর সমান সমান কত 1/2। তো দেখো মাইনাস প্লাস বা প্লাস মাইনাস ব্যাপারটা একই জিনিসটা। তো আমরা এটাকে আমরা লিখতে পারবো, তো এখানেই লিখে দেবো প্লাস মাইনাস 1/2। প্লাস মাইনাস 1/2, দেখো কোনটা অ্যান্সার আছে আমাদের, এ নাম্বার অ্যান্সারটা প্লাস মাইনাস 1/2। দেখো 3 নম্বরে চলে এসেছে। 3 নম্বর প্রশ্ন কী বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে আর একক ও বড় হাতের আর একক আছে আর ছোটো হাতের আর একক আছে। দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে বড় হাতের আরটা বড় আর এর চেয়ে ছোটো হাতের আর এর চেয়ে, এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলেছে ডি একক। তাহলে বৃত্ত দুটি যদি স্পর্শ করবে না, যদি কোন শর্তে স্পর্শ করবে না, এই শর্তটা কোনটা স্যাটিসফাই হবে। তো দেখো আমরা দুটো বৃত্ত তৈরি করি, একটা বড় বৃত্ত হবে, একটা ছোটো বৃত্ত হবে, ব্যাসার্ধ কম বেশি বলে দিয়েছে। তাহলে দেখো এখানে আমরা একটা বৃত্ত নিলাম, একটা বড় বৃত্ত নিয়ে নিলাম, এই ব্যাসার্ধ আমরা বড় হাতের আর নিলাম। আর স্পর্শ করবে না, তাহলে একটু বাইরে একটু করি দূরে, তাহলে এখানে আমরা একটা ছোট বৃত্ত তৈরি করলাম, এই যে। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু, তাহলে এর যে ব্যাসার্ধটা, তাহলে এর ব্যাসার্ধ হবে আমাদের ছোটো হাতের আর। ওকে, আচ্ছা এবার দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে যদি দূরত্ব বলি, তাই না, যেটা বলে দিয়েছে আমাদের ডি একক, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তা লক্ষ্য করতে এটা আমরা যোগ করবো, এই যে ডিস্টেন্সটা আমরা এটা এ নাম দিয়ে দিলাম, এ কেন্দ্রবৃত্ত, আর এই বৃত্তটাকে আমরা বি নাম দিয়ে দিলাম। তাহলে এ বির যে ডিস্টেন্সটা লক্ষ্য করো, তাহলে এখানে যে এ বির ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে, দেখো এটা আমাদের এই জায়গাটা যদি বলি, এটা হচ্ছে পি, এই জায়গাটা, তাই না, এই বিন্দুটা আমরা পি দিয়ে দিলাম, এই বিন্দুটাকে আমরা কিউ নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে এই যে এপিটা আছে, তাই তো, এপিটা আমাদের আর এখানে যে বি কিউটা আছে, এটা যে ছোটো হাতের আর, তাহলে এই দুটো যোগফল আমাদের দেখো আর প্লাস আর ছোটো হাতের আর, এই অংশটা যোগফলটা আমাদের কি হবে, পুরো যে এবিটা আছে, এবি থেকে কম আছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের বাদ পড়ে যাচ্ছে, তাহলে এবিটা কিন্তু আমাদের ডি। তাহলে দেখো এবিটা কিন্তু বড়, ডিটা আমাদের কিন্তু বড় আছে, তাহলে আমাদের দেখো তো স্যাটিসফাই এটা করছে। তাহলে এই যে দুটো যোগফলটা, দুটো ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফলটা ডি এর চেয়ে কিন্তু ছোটো হবে, ডিটা পুরো এবি, এই জায়গাটা বাদ চলে গেল। তাহলে এই যে দুটো ব্যাসার্ধের যোগফলটা আমাদের ডি এর চেয়ে ছোটো আসছে, এই শর্তটা স্যাটিসফাই করবে। দেখো কোথায় আছে, এই শর্তটা আছে আমাদের সি নাম্বার, তাহলে অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার। 4 প্রশ্ন আছে, যদি এফ এক্স সমান সমান কস স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স হয়, তবে সত্যটি হলো কোনটা, আমাদের এই যে শর্তগুলো দেওয়া আছে স্যাটিসফাই করবে। দেখো আমাদের একটা জানতে হবে যে এই যে কস এক্সের মানটা এটা কি হবে, এটা হবে দেখো -1 কিংবা 1-এর চেয়ে বড়ো, আর 1 কিংবা 1-এর চেয়ে ছোটো। একইভাবে আমরা সেক এক্সটা পেয়ে যাব, কস এক্সের উল্টো সেক এক্স, তাহলে এটাও হবে আমাদের -1 কিংবা 1-এর চেয়ে বড়ো, আর 1 কিংবা 1-এর চেয়ে ছোটো। তাহলে এভাবে যদি হয় দেখো, তাহলে আমরা কস এক্সটা বলতে পারবো এই যে এটা কস এক্সটা বড়ো কার চেয়ে, -1-এর চেয়ে বড়ো, আর সেক এক্সটা মানে এখান থেকে এটা বলতে পারবো, আর এখান থেকে এটা বলতে পারবো সেক এক্সটা বড় আছে কার চেয়ে, -1-এর চেয়ে বড়ো আছে, তাই না, সমান কিংবা বড়ো হবে এই শর্তটা। আচ্ছা এবার দেখো তো এখানে আমরা পুট করে দেবো আমরা এই জায়গায়। তাহলে দেখো আমরা যদি এখানে যে পুট করে দিই এই মানটা, এফ এক্সের জায়গায় যদি আমরা পুট করি, তাহলে দেখো এটা আমরা বলতে পারবো কস এক্সের মানটা -1, যেহেতু সমানও আছে এখানে বড় কিংবা সমান, তাহলে এখানে -1 লিখতে পারবা, ঠিক আছে। এর মানই হচ্ছে কস এক্সের মানটা -1 হবে বা -1-এর চেয়ে বড় হবে। তো
তো এখানে দেখো আমরা বসিয়ে দিই মানটা, তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দাও একইভাবে -1 তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটা সরল করো, এটা কত দাঁড়াচ্ছে, এটা আমাদের দাঁড়াচ্ছে আচ্ছা যেহেতু আমাদের এখানে দেখো এর চেয়ে বড়, তাই না, বড়, তাহলে চিহ্নটা আমরা এইভাবে দিয়ে দিলাম, এই চিহ্নটা আমরা দিতে পারবো, ঠিক আছে, কারণ -1 হতে পারে আচ্ছা বড় হতে পারে, তাহলে এভাবে মানটা যেন বসাবো এই চিহ্নটা আমরা দিয়ে দেবো। তাহলে এখানে দেখো তাহলে এই জিনিসটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 প্লাস এটা আমাদের 1 হয়ে গেল। তাহলে এখানে দেখো এর মানটা বড় হবে কার চেয়ে, 2-এর চেয়ে বড়, ঠিক আছে, এর মানটা 2 কিংবা 2-এর চেয়ে বড়। cos x আর sec x এর মানটা যেহেতু -1 কিংবা 1-এর চেয়ে বড় হয়, তাহলে এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, মানগুলো বসিয়ে এর মানটা 2 কিংবা 2-এর চেয়ে বড়, মানে 2-এর সমান হতে পারে বা 2-এর চেয়ে বড় হতে পারে, এটা বোঝাচ্ছে আমাদের f(x) greater than or equal to, এরকম বলতে হচ্ছে f(x) greater or equal to। তা দেখো কোনটা শর্ত স্যাটিসফাই করছে, ডি নাম্বারটা আমাদের করছে। দেখো 5-এর প্রশ্নটা বলেছে একটি গোলক এবং একটি শঙ্কুর ব্যাস সমান এবং আয়তনও সমান, তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো আমরা যদি একটা শঙ্কু তৈরি করি, এই যে আমাদের একটা শঙ্কু, এভাবে আমরা শঙ্কু তৈরি করে দিলাম, ঠিক আছে, এই যে শঙ্কু, আর আমরা যদি একটা গোলক বলি যে এই যে আমাদের একটা গোলক, গোলক হচ্ছে আমাদের ফুটবল টাইপের, আর শঙ্কু বলতে গেলে যে বড় টুপুরটা যেভাবে হয় ওই শঙ্কুর এটা আমাদের উচ্চতা, এটা আমাদের ধরো আর, তাই না, আর এখানে গোলকের আমরা আরটা ধরে নিলাম, এই যে ব্যাসার্ধটা আর। তা এখানে দেখো আমাদের ব্যাসটা সমান বলেছে এর, আর সমান, আর এখানে দেখো উচ্চতা আলাদা হবে, তাই না, এর উচ্চতাটা আমরা শঙ্কুর উচ্চতা আমরা এই নিয়ে নিলাম। আচ্ছা এবার দেখো তাদের আয়তনটাও সমান বলেছে, তাহলে আমরা দেখো গোলক আছে, গোলক, আর একদিকে আছে আমাদের শঙ্কু, তাই তো। দেখো গোলকের আয়তন তোমরা জানবা, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r3, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর সমান বলে দিয়েছে ওটা। তাহলে এর সঙ্গে সমান হবে দেখো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h, ঠিক আছে। তাহলে এদের তো আরটা সমান, আর এখানে দেখো তাহলে এখানে যে আমাদের যেটা বলেছে একটা জিনিস আমরা জানবো, এখানে শঙ্কুর যে ব্যাসটা, তাই না, গোলকের ব্যাসটা আর শঙ্কুর ব্যাসটা কিন্তু সমান বলেছে। তাহলে এখানে যদি আমরা এই যে দেখো শঙ্কুর ব্যাসটা যদি 2r হয়, তাহলে এরও ব্যাসটা 2r হবে, তাহলে ব্যাসার্ধ সমান। আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করব, আমরা এখান থেকে সরল করো তো, এখানে আমাদের কাটছে 3 কেটে যাচ্ছে, পাই কেটে গেল, আর এখানে দাঁড়িয়ে গেল আমাদের দেখো আমরা আর কি এখানে একটা আর থেকে যাবে, তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে গেল আর, এখানে 4 আছে নিচে 4r, আর এদিকে দাঁড়িয়ে গেল আমাদের h। তা শঙ্কুর উচ্চতার ব্যাসের অনুপাত চেয়েছে, তাই তো, শঙ্কুর উচ্চতা আর ব্যাস। আচ্ছা শঙ্কুর উচ্চতা হচ্ছে আমাদের h আর ব্যাস হচ্ছে 2r, তাহলে আমরা করব কি এখানে 2 × 2r করলাম, ব্যাসটা হচ্ছে আমাদের 2r, আর এদিকে আমাদের h আছে। তাহলে এবার দেখো আমরা hটা আগে লিখলাম, 2 × 2rটা পরে লিখলাম, তাহলে আমরা এইচের নিচে 2r নিয়ে আসলাম। দেখো উচ্চতা হচ্ছে h শঙ্কুর, আর ব্যাস হচ্ছে আমাদের 2r, আর এদিকে আমাদের কিন্তু 2 থেকে গেল, 2/1 আমরা লিখতে পারবো। তাহলে এখানে দেখো h/2r মানে উচ্চতা এবং ব্যাসের অনুপাতটা আমরা পেয়ে গেলাম, দেখো 2:1। তো 2:1 অ্যান্সারটা কোথায় আছে, দেখো সি নাম্বার অ্যান্সারে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। 6এর প্রশ্ন দেখো কি বলছে, দেখো 1,2, 6,1, 6,2, 3,3 এই তথ্যগুলোতে দেওয়া আছে সংখ্যাগুরু মান আমাদের বের করতে বলেছে, কোনটা হবে। দেখো সংখ্যাগুরু মান আমরা কিভাবে বের করব, এই যে তথ্যগুলো আছে এদের কিন্তু ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তারপরে আমরা সংখ্যাগুরু মান পাবো। দেখো প্রথমে আমরা যেহেতু 1 নিই, তাহলে 1 আর একটা 1 আছে, তারপরে যদি আমরা 2 নিই তার আর একটা 2 আছে, তারপর যদি আমরা 3 নিই তাহলে দুটো 3 আছে, তারপর 3-এর পর 6 আছে, তার 6 নিলে পর দুটো 6 আছে। তা তোমরা লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো সাজালাম মানের ঊর্ধ্বক্রমে, তাহলে এখানে 1ও দুটো পাচ্ছি আমরা, 2ও দুটো পাচ্ছি, 3ও পাচ্ছি দুটো, আর 6ও পাচ্ছি আমরা দুটো করে সংখ্যাগুলো আছে। তাহলে এদের কিন্তু সংখ্যাগুরু মান পার্টিকুলার একজন পাচ্ছি না আমরা, তাই এদেরকে বলবো যে সংখ্যাগুরু মান 1ও হবে, সংখ্যাগুরু মানটা 2ও হবে, 3ও হবে আর 6ও হবে। তা দেখো 1, 2, 3, 6 সংখ্যাগুরু মানগুলো পেয়ে যাচ্ছে আমরা, তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা।
এবার আমরা দুইয়ের প্রশ্নগুলো আসলাম। দুইয়ের প্রশ্নগুলো আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন। তো দেখো দুইয়ের আগেরটা কী বলছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। দেখো এই যে দেখো আমরা এ একটা ব্যক্তি নিলাম আর বি একটা ব্যক্তি নিলাম, তাই না, দুজন ব্যক্তি আছে, এরা হচ্ছে অংশীদারিগণ। তো এরা যদি বিভিন্ন সময় টাকা নিয়োগ করে, ধরো এ 6 মাসের জন্য বিনিয়োগ করছে আর বি 7 মাসের জন্য বিনিয়োগ করছে, তাহলে 2 বছর পর তাদের মূল লভ্যাংশ কত হবে বা তাদের লাভের পরিমাণ কত হবে। তা দেখো দুজন যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে, তাহলে সেরকম যে অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তো এটা বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার। দেখো একটা সরল অংশীদারি কারবার আছে। সরল বলতে দেখো এ আর বি, এ ধরো 10,000 টাকা বিনিয়োগ করলো আর এ ধরো করলো 15,000 টাকা বিনিয়োগ করলো, তাই না। 2 বছর পর এদের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের পরিমাণ কত হবে, বছরে একটা লাভ দেওয়া থাকবে। তো দেখো একই সময় ধরে 2 বছর ধরে দেখো এই টাকাটা বিনিয়োগ করেছে, তাদের যে কারবারটা হবে এরকম ব্যবসায় কারবারটা হবে সরল অংশীদারি কারবার। কিন্তু বিভিন্ন সময় কেউ যদি বলে বি ব্যক্তিটা 7 মাস পর টাকা জমা করলো বা এটা বিভিন্ন সময় জমা করলো, তাহলে ভিন্ন ভিন্ন সময় যদি দেওয়া থাকে সেটা তোমরা জানবা যে মিশ্র অংশীদারি কারবার বলা হয় এটাকে। তাহলে মিশ্র হবে অ্যান্সারটা আমাদের। চলো আমরা 2 নম্বর প্রশ্নটা চলে আসলাম। এটা ভেদের অঙ্ক আছে এক্স ভেরিয়েস, আমরা ভেদকে এরকম ভেরিয়েস বলতে পারবো। এক্স ভেরিয়েস ওয়াই স্কোয়ার কমা ওয়াই ইজিক্যাল টু যদি 4 হয়, যখন এক্স ইজিক্যাল টু 8 আর আবার এক্স ইজিক্যাল টু 32 হলে ওয়াইয়ের মানটা কত হবে। দেখো আমরা ভেরিয়েসকে যদি আমরা উঠাই, ভেদ উঠাবো, তাহলে ভেদ উঠালে পরে সমান সমান নাও আর একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে, তাহলে ওয়াই স্কোয়ার। এখানে আমাদের কে এর পরিচয় দিতে হবে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা আমাদের কে পরিচয় দিতে হবে তোমাদের, এটা মাস্ট, এটা তোমরা দিবা এখানে। আচ্ছা এবার দেখো আমাদের ওয়াই ইজিক্যাল টু 4 বলেছে, যখন এক্স ইজিক্যাল টু 8, তাহলে এখানে বসাও কে এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এক্সের জায়গায় আমরা 8 বসাবো, কে ইন্টু আর ওয়াই জায়গায় আমরা 4 বসালাম, 4 স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের কে এর মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে 8 কে ইন্টু এটা 16, তাহলে 8 একে 8, 8 দিয়ে 16, তাহলে কে এর মানটা দেখো এদিকে 1/2 চলে আসবে। তাহলে কে এর মানটা 1/2 আমরা সমীকরণে পুট করে দেবো। এই সমীকরণটাতে আমাদের দেখো এক্স ছিল সমান কে এর মান আমরা 1/2 পেয়ে গেছি, তাহলে ওয়াই স্কোয়ার। ওকে, এভাবে সমীকরণ দ্বারা হলো কে এর মানটা আমরা বের করে নিয়েছি। এবার আবার যদি বলেছে আবার এক্স যদি 32 হয় তো ওয়াইয়ের মান কত, তাহলে এক্সের জায়গায় 32 বসো, এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আমরা। তাহলে এক্স 32 বলেছে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ারটা কত হবে, 32 দিয়ে 64, তাহলে এখানে 64 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাবো দেখো প্লাস মাইনাস √64, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 8। তাহলে অ্যান্সারটা হবে ওয়াইয়ের মানটা হবে প্লাস মাইনাস ধনাত্মক মান বলেছে, তাহলে যেহেতু ধনাত্মক, তাই না, তাহলে এখানে দেখো তাহলে বলবো যেহেতু ওয়াই ধনাত্মক, তাহলে অতএব ওয়াইয়ের মানটা আমরা ধনাত্মক মানটা নেব, সেটা নেব আমরা 8। তাহলে অ্যান্সারটা হবে আমাদের এখানে 8। তাহলে আমরা এখানে 8 লিখে দেবো, ঠিক আছে, শূন্য স্থানে 8 বসিয়ে দেবো। দেখো আবার 3 নম্বর প্রশ্ন আসলাম। বলছে দেখো অকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি হলে তার বিপরীত চাপের তার দুবার হয়ে গেছে আমাদের, তাই না। তাহলে তার বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ হবে ড্যাশ। এবার দেখো আমাদের এখানে বৃত্তের কথা বলেছে, তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করলাম। দেখো আমরা বৃত্ত তৈরি করলাম। এবার কেন্দ্রস্থ কোণ দেখো, কেন্দ্র আমরা যদি এখানে কেন্দ্র ও বিন্দু নিয়ে নিই, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটাকে বলছে, এই যে দেখো এই যে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা যদি 320 ডিগ্রি যদি বলেছে, লক্ষ্য করো, তাই না, তাহলে 320 ডিগ্রি কোণটা এর চেয়ে বড় হবে, তাই না। তাহলে এখানে দেখো এই কোণটা আমরা 320 ডিগ্রি নিতে পারবো। এটা হচ্ছে আমাদের যেহেতু বড় কোণটা দেখাচ্ছে, এটা তো একটু ছোটো যাবে, 320 আসবে না, তাহলে এটা হচ্ছে আমাদের 320। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা আছে তার বিপরীত চাপ, তাহলে এই কোণের বিপরীত চাপ কিন্তু এটা, তাই না, এই যে চাপটা আছে, তাহলে এই দিককার চাপ এটা, এই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণের বিপরীত চাপ বলেছে। তাহলে বিপরীত চাপটা আমরা যদি এটা যদি বি নিই, তাহলে এই যে এপিবি চাপ, এই চাপের উপর এপিবি চাপের, তাহলে এটাকে বলা হয় এই কোণের, এই কেন্দ্রস্থ কোণের বিপরীত চাপ এটা এপিবি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে বিপরীত চাপের বৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণটা আমরা এইদিকে তৈরি হবে, এই যে তাহলে এই যে এই কেন্দ্রস্থ কোণের, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণের এই চাপের কেন্দ্রস্থ কোণ এটা,
আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো কেন্দ্রস্থ কোণের মান জানা থাকলে কিন্তু বৃত্তস্থ কোণের মানটা পেয়ে যাবো, কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, তাই না? আমাদের এটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়। ওকে, তা দেখো আমাদের এই কোণটা দরকার, তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো এখান থেকে। দেখো পুরোটা তো আমাদের হচ্ছে 360 ডিগ্রি, পুরো বৃত্ত গোল। তো 360 ডিগ্রির মধ্যে দেওয়া আছে দেখো, মানে এই জায়গাটার এই কোণটা, এই কোণ দুটো কোণ মিলে কত হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে 320 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাবো এটা। তাহলে এই কোণটা আমরা পাবো, দেখো 360 ডিগ্রি থেকে তোমরা 320 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, তাহলে কিন্তু এই কোণটা পাচ্ছ। তাহলে এটা হবে 0 ডিগ্রি, আর এখানে আমাদের নামলো এটা 4। তাহলে আমরা কিন্তু দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, তাই না? তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা যে 40 ডিগ্রি পেয়ে যায়, তাহলে এই যে বৃত্তস্থ কোণের নামটা আমরা দিয়ে দিই এসিবি, তাহলে এসিবিটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে কোণ এসিবি যার আমাদের নিয়ম আছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা আছে এটা, ওর নাম ও দিয়ে দিলাম, ওই কেন্দ্র দেওয়াই আছে এখানে এ ও বি। তাহলে এখানে বসিয়ে দাও, এ ও বির মান দাও তোমরা পেয়ে গেছো 40 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা কাটাকাটি করো, আমরা পেয়ে গেলাম কিন্তু বৃত্তস্থ কোণটা 20 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 20 ডিগ্রি। দেখো 4 প্রশ্নটা আছে সাইন 81 ডিগ্রি, 81 ডিগ্রিটা আমরা এখানে দিই, 81 ডিগ্রি আর কস 9 ডিগ্রি সমান সমান কত হবে? তাহলে দেখো এটা আমরা এভাবে করি, সাইন 81 ডিগ্রি আমরা রেখে দিলাম, আর এই যে কস 9 ডিগ্রি জায়গা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি। দেখো 90 থেকে 81 বাদ দাও, তুমি 9 ডিগ্রি পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এবার পুরো কোণের সূত্র লাগাবো এই জায়গায়, কস 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, তা কী হবে সাইন থিতা। তাহলে সাইন থিতা বলতে 81 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো এই দুটো সমান হয়ে গেছে প্লাস মাইনাস, তাহলে এই দুটোকে কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা 0 চলে আসলো, তাহলে উত্তর আমাদের 0। দেখো 5 প্রশ্নটা আছে, একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেমি এবং আয়তন 28 পাই ঘন সেমি, ঠিক আছে? চোঙটি বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে এবার দেখো চোঙের আয়তন বলে দিয়েছে, আমাদের চোঙের আয়তনের আমরা সূত্র জানি, চোঙের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। ওকে, এটা আমাদের কত দেওয়া আছে 28 পাই দেওয়া আছে, আর এখানে উচ্চতা এইচ কিন্তু 7 দেওয়া আছে এখানে, তাহলে পাই তো কেটে দিলাম আমরা, তাহলে আর স্কোয়ার এইচের জায়গায় 7 বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে 28, 7 4 28। তাহলে দেখো এখানে যদি আরের মানটা বের করো 4 বর্গমূল 2, তাহলে আটটা তুমি পেয়ে গেলা 2 পেয়ে গেলা। এবার দেখো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল আমাদের চেয়েছে, তা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 পাই আর এইচ, এটা মনে রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে মান বসাও 2, ঠিক আছে? পাইটা আমরা রেখে দিলাম, পাই কিছু করলাম না, আর আরের মানটা আমাদের 2 পেলাম, আর এইচের মানটা আমরা 7 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমাদের যেটা আসবে, আচ্ছা পায়ের মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে হবে 2 × 22/7। ওকে, 7 কেটে আছে, পায়ের মানটা বসালে সুবিধা হবে, 7 কেটে গেল। এবার গুণ করো, এটা হবে আমাদের দেখো 2 দিয়ে 4, 4 8 8 88 পেয়ে যাচ্ছে আমরা, তাহলে 88 বর্গ সেমি, এটাই আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার অ্যান্সার পেয়ে গেলাম। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কিছু ছাত্রের বয়স হলো, বছরের বয়সগুলো দেওয়া আছে 10 বছর, 11 বছর, 9 বছর, 7 বছর, 13 বছর, 8 বছর, 14 বছর। তাহলে এদের বয়সের মধ্যমা দেখো, কোনো তথ্যের মধ্যমা জানতে গেলে আমাদের কী করতে হবে, সেই যে বয়সগুলো দেওয়া আছে তাদের তোমরা মানের ঊর্ধ্বক্রম আকারে সাজাবা, মানে ছোটো থেকে বড় আকারে সাজাও। তাহলে ছোটো থেকে বড় আকারে সাজাতে গেলে দেখো সবচেয়ে আগে ছোটোটা কে আছে, 8 আছে, 8 বছর। তারপরে দেখো, তারপরে আমরা আটের পর কিন্তু আগে 7 আছে, তা 7 8, তারপরে আমরা দেখতে পাচ্ছি 10 9 নাই, আর 9 আছে, সরি একটু ভালো মতো দেখাবো, 7 8 9, তারপরে আছে 10, তারপরে আছে 11, 12টা নাই, 12 নয় 13 আছে, তারপরে আছে 14, ঠিক আছে? এভাবে আমাদের সংখ্যাগুলো সাজিয়ে নিতে হবে আগে মানের ঊর্ধ্বক্রম অনুসারে। আচ্ছা, তো এখানে দেখো সংখ্যাগুলো গুণে নাও, এখানে যে টোটাল সংখ্যা কতগুলো আছে, টোটাল সংখ্যা আমরা n ধরবো, n কতগুলো আছে এখানে, n সংখ্যাটা কত, তা দেখো গুণে নাও সংখ্যাগুলো কতটি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে n হচ্ছে আমাদের 7। এবার দেখো 7টা কিন্তু আমাদের এখানে বিজোড় সংখ্যা, এটা আমাদের খুব কাজে লাগে, এটা 7টা, এই সংখ্যাটা জোড় না বিজোড়, তাহলে এই সংখ্যাটার উপর ডিপেন্ড করে আমাদের মধ্যমাটা বের হবে, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে ভাবি যদি এটা বিজোড় সংখ্যা হয়, তাহলে দেখো মধ্যমা পাওয়ার যে সূত্রটা, মধ্যমার যে পাওয়ার সূত্রটা হয়, হ্যাঁ না, সেই সূত্রটা হবে আমাদের n+1/2। এই সূত্রটা তোমরা মনে রাখবা, n+1/2। n বলতে যে কতগুলি সংখ্যা আছে এখানে তথ্য আছে, তাহলে এই যে এততম মানটা, হ্যাঁ, যে সংখ্যাটা বের হবে এততম মানটাই হবে আমাদের মধ্যমাটা।
তা চলো আমরা বের করি। n হচ্ছে আমাদের 7, এখানে 7 + 1/2 এততম মান। তাহলে এটা দেখো উপরে 8/2, তাহলে এটা কাটাকাটি করে কত পেয়ে গেলাম 4। তাহলে 4তম মানটাই হবে মধ্যমান। তাহলে 4তম মানটা মানে দেখো এখানে প্রথম থেকে লক্ষ্য করো 4-এর জায়গায় কে বসে আছে, তাই প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম আর 4তম হচ্ছে এই যে 10। তাহলে আমার যে মধ্যমান হবে আমাদের 10 বছর। 10 বছর, এখানে আমরা বছর লিখব, বছর, ঠিক আছে। তাই অ্যান্সারটা হবে 10 বছর। দেখো এবার 3-এর প্রশ্নগুলো এসেছি। 3-এর প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা অঙ্কগুলো আমরা দেখে নেব। 3-এর 1 নম্বরটা আছে, যদি সুদ 6 মাস অন্তর দেয় তবে বার্ষিক 16% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ বলেছে 5,032 টাকা। তাহলে দেখবো আমরা চক্রবৃদ্ধি সুদ হারে যে চক্রবৃদ্ধি সুদটা যদি আমাদের 1 বছরের ক্ষেত্রে যদি 5,032 টাকা চলে আসে তাহলে আমাদের সত্য, আর যদি না আসে তাহলে মিথ্যা। তাহলে এটা আমরা দেখো আমরা কীভাবে করব, আমরা একটু সরল সুদের আকারে ভেঙে করব। যেহেতু 6 মাস অন্তর বলেছে, 6 মাস 1 বছর, তাহলে 2 ধাপে আমাদের করতে হবে অঙ্কটা। তাহলে দেখো অ্যান্সার আমরা লিখব প্রথম 6 মাস, 6 মাস অন্তর দেয়, তাহলে প্রথম 6 মাস আর দ্বিতীয় 6 মাস, প্রথম আর দ্বিতীয় মিলে আমাদের 1 বছর চলে আসবে। প্রথম 6 মাস, প্রথম 6 মাসের আমরা যদি সুদ বের করি, তাই তো প্রথম 6 মাসের সুদ, তাহলে সুদ হচ্ছে PTR/100। তাহলে দেখো পি বলতে হচ্ছে আমাদের আসলটা বলেছে 5,000, আসল 5,000, আর টি হচ্ছে আমাদের দেখো 6 মাস, 6 মাসকে এখানে বছরে করে নিতে হবে। দেখো মাসকে বছর করতে গেলে তুমি মাসকে 12 দিয়ে ভাগ করে দেবা, ঠিক আছে। 6 মাস ছিল, তাকে 12 দিয়ে ভাগ করে এটা বছরে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার দেব PTR, আর হচ্ছে সুদের হার 16, এটা হবে আমাদের 16, আর নিচে 100 হবে শতকরা যেহেতু, ঠিক আছে, এত টাকা। আচ্ছা, এখানে এবার দেখি আমরা কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দাও। এটা 6 দিয়ে 12, 2 × 8 = 16। তাহলে এখানে দেখো আমাদের দাঁড়িয়ে গেল, এখানে একটা শূন্য কমে গেছে আমাদের, এটা 5,000 ছিল, 500 লিখে দিয়েছি, তাহলে 5,000। তাহলে দুটো শূন্য কাটবে, একটা শূন্য আছে, 8 5 40, আর এদিকে আমরা শূন্যটা বসিয়ে দেবো। দেখো 400 টাকা আমরা সুদ পেলাম, প্রথম 6 মাসে এটা সুদ পেলাম। এবার দ্বিতীয় 6 মাস টাকাটা খাটবে, তো দেখো আসলটা এটা ছিল, আবার প্রথম 6 মাসের সুদটা এটা হয়ে গেল, তাহলে দ্বিতীয় যে 6 মাসের যে এটা আসলটা ওটা বেড়ে যাবে, 400 টাকাটা যোগ হয়ে যাবে এখানে। তার আমরা লিখব দ্বিতীয় 6 মাসের আসলটা আমাদের কিন্তু চেঞ্জ হবে এখানে। আসল চক্রবর্তী সুদের ক্ষেত্রে এটাই নিয়ম যে যত ধাপে জিনিসটা বাড়বে ওর আসলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তারপরে তো সুদটা বাড়বে, আসল পাল্টাবে, আসল বাড়বে তো সুদ বাড়বে। তাহলে এখানে দ্বিতীয় 6 মাসের আসলটা আমার দাঁড়িয়ে যাবে, দেখো আগে ছিল আসলটা 5,000, আর এখানে আমাদের 400টা বেড়ে গেল সুদটা, তাহলে আমাদের যোগ করে নাও। তাহলে এটা আমরা যোগ করে পেয়ে যাব 5,400 টাকা, এটা হয়ে গেল আমাদের এখন নতুন আসল। তাহলে এবার দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে এই টাকাটা আমাদের খাটবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব দ্বিতীয় 6 মাসের সুদটা কত হবে, দ্বিতীয় 6 মাসের এবার সুদ বের করবো আমরা। তাহলে সুদ পাওয়ার সূত্রটা ওটাই নিয়ম যে আসল আমরা পেয়েছি 5,400 ইন্টু সময় তো আমাদের হচ্ছে এই যে 6 মাস, 6 মাসকে যদি বছরে করি তাহলে 6/12, আর সুদের হারটা হচ্ছে 16%, তাহলে 16/100। এখানে 6 দিয়ে 12, 2 × 8 = 16, দুটো শূন্য আগের মতো কেটে দিলাম। এবার 8 দিয়ে গুণ করো, 8 × 4 = 32, 8 5 = 40, 40 আর 3 = 43, 432 টাকা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে সুদটা। তাহলে আমাদের দেখো 1 বছরের যেটা সময় চক্রবৃদ্ধি কত পাবো আমরা, 1 বছরের সময় চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে আমরা দেখো আমরা লিখব অতএব দিয়ে 1 বছরের, তাই না, 6 মাস করে 1 বছর পেয়ে গেলাম আমরা, কিন্তু 1 বছরের সমূল চক্রবৃদ্ধি, সময় চক্রবৃদ্ধি বলতে সুদ আসলটা, তাই না। তা দেখো টোটাল আমাদের সুদ আসল মিলে কত হলো, তাহলে আমাদের ছিল আসলটা ছিল কত 5,400 ছিল, তার সঙ্গে আবার এই যে 432টা যোগ হয়ে যাবে আমাদের সুদটা। তা টোটাল সময় চক্রবৃদ্ধি কত পেয়ে গেলাম, যোগ করে নাও, এটা হয়ে যাবে আমাদের 2, এটা আসবে 3, আর এদিকে 4 4 এটা 8 করে নাও, 8, আর এদিকে 5, দেখো 5,832, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছিল
সময় চক্রবর্তীটা যেটা পেলাম এখানে কত বলেছে যে 5,000 টাকার 1 বছরের যেটা সুদ বলেছে 5,032, তাই না? 5,032 টাকা আমাদের কত আসলো 5,832। আচ্ছা, এটা তো আমাদের সময় চক্রবর্তী, এটা আমাদের দেখো 1 বছরের যেটা সুদ বলেছে, তাহলে আমরা যদি চক্রবর্তী সুদটাই বের করি এখানে, তাই না? অতএব চক্রবর্তী সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদটা আমরা কীভাবে বের করব? তাহলে এটা হচ্ছে আমাদের 5,832 থেকে আমরা আসলটা বাদ দিয়ে দাও, আসলটা ছিল 5,000। তাহলে এখানে দেখো আমাদের দাঁড়িয়ে গেল আমাদের 832 টাকা। তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে আমাদের সুদটা কত বলেছে আমাদের 5,032 টাকা। তাহলে তো আমাদের এখন মিলেনি, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা সত্য নয়। তো এটা আমরা লিখে দেবো এখানে মিথ্যা, অ্যান্সারটা এটা মিথ্যা অ্যান্সার আসবে। দেখো 3-এর 2 নম্বরটা আছে 2:3 আর 4:5, আবার x:2 আছে, 3টা অনুপাত দেওয়া আছে। এর যৌগিক অনুপাত বলে দিয়েছে 4:5 হলে এক্সের মান কত? এক্সের মান হবে 5। যদি 5 আসে তাহলে সত্য, না আসলে মিথ্যা। দেখো এর যৌগিক অনুপাত যখন বলে দিয়েছে, তাহলে আমাদের এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত আরেকটা নাম আছে মিশ্র অনুপাত। তাহলে এদের আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করব, সেই অনুপাতটা আবার এর সঙ্গে সমান করে এক্সের মানটা বেরিয়ে আসবে। তা আমরা যদি বলি এদের যদি বের করি যৌগিক অনুপাতে আরেকটা নাম আছে, সেটাকে মিশ্র অনুপাত বলা হয়, যৌগিক অনুপাত। এই অনুপাতগুলোর যৌগিক অনুপাত কীভাবে হয় দেখো, তা অনুপাতগুলির প্রথমগুলো গুণ করবা। প্রথম আছে 2, এর প্রথমটা আছে 4, আর এই অনুপাতের প্রথমটা আছে x, এদের গুণ করবা, h2 দিয়ে দেবা। তারপর অনুপাতগুলি দ্বিতীয়গুলো গুণ করো, দ্বিতীয় পার্টটা। তাহলে এর দ্বিতীয়টা আছে 3, আর এর এই অনুপাতের দ্বিতীয় পার্টটা আছে 5, আর এই অনুপাতের দ্বিতীয় পার্টটা আছে 2, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো গুণ করার পর কি বলেছে, কাটাকাটি কি যাচ্ছে, 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের দেখো সমান সমান এখানে 4x আর এখানে 5×3=15। এবার অনুপাত দাঁড়ালো, এই অনুপাতটা আবার বলেছে 4:5। তাহলে আমরা 4x:15 সমান সমান আমরা 4:5 সমান করতে পারবো, কারণ এই যৌগিক অনুপাতটা দেওয়া আছে বলে। তাহলে অনুপাতকে এখানে বাই করে নাও, 4x/15 আর এখানে 4/5, 5×3=15, কাটাকাটি করো, এখানে 4 কেটে দিতে পারবা। তাহলে আমরা এক্সের মানটা দেখতে পাচ্ছি 3টা বর্গগুণ হয়ে এদিকে 3 চলে আসবে, এক্সের মানটা 3। দেখো এখানে এক্সের মান 5 বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হলো না। তাহলে এটা আমাদের কী লিখতে পারবো, এখানে মিথ্যা লিখে দেবো, মিথ্যা। তোমরা দেখো পরীক্ষায় এভাবে পুরো লাইনটা লেখার পর এভাবে মিথ্যা লিখতে পারো, বা এটা করার পর তোমরা লিখে দিবা যে প্রদত্ত বক্তব্যটি মিথ্যা, মানে দুইভাবে লিখতে পারো তোমরা অ্যান্সারটা, ঠিক আছে? সাজাতে পারো পরীক্ষায়। দেখো 3 নম্বরটা প্রশ্ন বলছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ সংখ্যা 4টি বলেছে। দুটি বৃত্ত পরস্পর যদি স্পর্শ না করে, তাই না? তা দেখো তো এভাবে আমরা দুটো বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত নিলাম। তাহলে এখানে দেখো আমরা সাধারণ স্পর্শক সংখ্যা বের করতে বলেছে। সাধারণ স্পর্শক সংখ্যা তোমরা কীভাবে পাবা? এইভাবে নিয়ে আমরা একটা সাধারণ স্পর্শক পেয়ে যাবো, এইভাবে তোমরা একটা পেয়ে যাবা সাধারণ স্পর্শক, দেখো দুটো পেয়ে গেলে, ঠিক আছে? আর একটা তোমরা এইভাবে এদিকে যদি করো, এই যে এইভাবে একটা স্পর্শক পেয়ে যাবো, 3টা পেয়ে গেলা। আর একটা ধরো এইভাবে পেয়ে যাবা, এদিকে নিয়ে এই যে দেখো 4টা স্পর্শক পাচ্ছ তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো স্পর্শক সংখ্যা 4 বলেছিল, এটা কিন্তু কথাটা সত্য। তাহলে অ্যান্সারটা আমাদের কী হবে, এটা সত্য হয়ে যাবে, এখানে লিখে দেবো আমরা সত্য। দেখো 4 প্রশ্নটা বলেছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের উচ্চতা ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 1:1 হবে। দেখো আমরা একটা গাছ বলেছে, এই যে একটা গাছ, ছায়াটা আমাদের এই যে মাটির দিকে ছায়াটা পড়ছে, তাহলে এভাবে ছায়াটা পড়েছে, তাহলে এই যে উন্নতি কোণটা এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এটা ঠিক আছে, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই কোণটাকে আমরা 60 ডিগ্রি ধরো নাই, ধরো দেখি 60 ডিগ্রি যদি আসে তাহলে সত্য, আর 60 ডিগ্রি যদি না আসে তাহলে মিথ্যা। তাহলে আমাদের যেহেতু গাছের উচ্চতা দেখো 1 বলেছে, তাহলে 1 থেকে আমরা 1x নিতে পারবো, 1x। আর এখানে দেখো আর তার ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা এখানেও x, এর ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে এটা, আচ্ছা এ বি সি, এ বিটা হচ্ছে গাছের উচ্চতা আর বিসিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তো 1:1 বলেছে, আমরা এক্স আর এক্স নিতে পারবো। আচ্ছা, এবার দেখো এই কোণটাকে আমরা যদি থিতা ধরে নিলাম, তা থিতাটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে সত্য, আর যদি থিতাটা 60 ডিগ্রি না হয় তাহলে মিথ্যা। তাহলে দেখো আমরা লম্ব বাই ভূমি যদি করি, লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি, ঠিক আছে? থিতা কোণের সাপেক্ষে এটা কিন্তু থিতা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি নিচ্ছি, এ বি বাই বিসি ট্যান থিতা। তাহলে এ বির মান কত আছে, এক্স, আর বিসির মানও এক্স ট্যান থিতা।
তাহলে এক্স কেটে দাও এখানে, তাহলে 1 সমান সমান tan থিটা। তাহলে 1-এর জায়গায় তোমরা লিখো tan 45 ডিগ্রি, এটা লেখা যায় tan 45 ডিগ্রি মান 1, আর এদিকে tan থিটা। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবা থিতার মানটা 45 ডিগ্রি। দেখো 1:1 যদি হয় গাছের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা যদি 1:1 হয়, তাহলে কিন্তু কোণটা কিন্তু আমাদের 60 ডিগ্রি আসছে না, আসছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যে কথাটা বলেছে এটা কিন্তু মিথ্যা। তাহলে আমরা এখানে লিখে দেবো অ্যান্সারটা মিথ্যা। দেখো 5-এর প্রশ্নটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অনুপাত 4:5 এবং আয়তন 16 পাই ঘনসেমি হলে শঙ্কুর উচ্চতা হয় 3 সেমি। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা শঙ্কুর কথা বলেছে। তাহলে শঙ্কুটা যদি আমরা দেখি, এভাবে আমরা একটা শঙ্কু তৈরি করলাম। শঙ্কুর এটা ভূমি, এটা ব্যাস, আমাদের ব্যাসার্ধ। শঙ্কুর উচ্চতা এভাবে আমরা নিতে পারবো, শঙ্কুর উচ্চতা h, আর তির্যক উচ্চতা এটা বলবো, এটা a, এটা o নাম দিলাম, এটা b, তাই না? এ বিটা আমাদের তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের r। তাহলে এখানে দেখো শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা অনুপাত বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে আটটাকে আমরা নিতে পারবো, ব্যাসার্ধ বলতে 4x নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে উচ্চতাটা তির্যক উচ্চতা মানে এলটা বলে দিয়েছে কত 5, অনুপাত থেকে আমরা নিচ্ছে এগুলো, তাহলে আমরা 5x নিয়ে নেবো, তাই না? যেহেতু ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা মানে আর এল এর অনুপাত দেওয়া আছে 4:5, তাহলে অনুপাত থেকে আমরা 4x নিয়ে নেবো আটটা, আর এল হচ্ছে এটা, তাহলে এলটাকে নিয়ে নেবো 5x। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমাদের এখানে বলেছে এখানে এইচটা আমাদের দরকার পড়বে। দেখো আমরা কি জানি আয়তনের সূত্র, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h, আর এটার মান আমাদের দেওয়া আছে 16 পাই, আয়তনটা বলে দিয়েছে। তাহলে এই যে এইচের মানটা আমাদের প্রয়োজন পড়বে। দেখো এইচ কীভাবে পাই আমরা, দেখো এখানে এই যে এওবিটা এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এ বিটা অতিভুজ, তাহলে এলটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা আমরা এটা r² নিলাম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে h²। এটা হচ্ছে আমাদের দেখো এখানে এখান থেকে আমরা এইচটা বের করো, তাহলে এইচটা কত হবে h² সমান এটা হবে l² মাইনাস r²। তাহলে এখান থেকে এইচের মানটা পেয়ে যাবা √l² মাইনাস r²। তাহলে এই এইচের জায়গায় আমরা মানটা পুট করে দেবো আমরা। তাহলে এখানে আর একটু পুট করে দাও, এখানে তো আমরা এর মান তো আমাদের জানা হয়ে গেছে, তো এর মান হচ্ছে 5x, তাহলে এটা হবে 5x তার হোল স্কোয়ার, আর এর মানটা হচ্ছে 4x তার হোল স্কোয়ার। তাহলে সরল করো, এটা হবে আমাদের 25s², এটা হয়ে গেল 16s²। তো এটা দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের 9s², এটা আমরা 3x পেয়ে যাচ্ছি এই মানটা, ঠিক আছে? এইচের মানটা কিন্তু 3x বের করে রেখে দিলাম, এই জায়গাটা এটা লক্ষ্য রাখবা। তাহলে এখানে চলো বসাও, পাই কেটে দাও, তাহলে 1/3 আর তো আমরা জানি এই যে 4x তার হোল স্কোয়ার, আর এইচের মানটা আমরা কত পেলাম, এইচের মানটা আমরা পেয়ে গেলাম 3x বের করলাম, আর এদিকে 16। তাহলে 1/3, আচ্ছা এখানে 3 কেটে দিতে পারো, তাহলে আর 3 থাকলো না, তাহলে এখানে 4x² 16, এইদিকে হচ্ছে s², আর এটা আমাদের আবার x আছে, আর এইদিকে আমাদের দাঁড়িয়ে গেল 16 কেটে দিলাম, 1 দাঁড়ালো। তাহলে দেখো এখানে x³ হয়ে গেল s² আর x গুণ করে, এদিকে 1, তাহলে x³ 1 হলো পরে দেখো আমরা x-এর মানটা 1 পেয়ে যাবো, একের ঘনমূল একই হয়, তাহলে x-এর মানটা 1 পেয়ে গেলাম। আমাদের চেয়েছে শঙ্কুর উচ্চতাটা এই যে h কত পেয়েছে 3x, তাহলে এই যে দেখো উচ্চতা আমাদের ছিল 3x, তা 3x-এর জায়গায় আমরা 1 বসিয়ে দাও, তাহলে উচ্চতা কত পেয়ে গেলাম 3 সেমি। দেখো আমাদের 3 সেমি অ্যান্সারটা আছে, তাহলে এই যে আমাদের অ্যান্সারটা এটাকে আমরা সত্য বলবো, এখানে লিখে দেবো সত্য। দেখো 6 প্রশ্নটা আছে x1, x2, x3 ... xn অবধি আছে, এর গড় x বার হলে ax1 প্লাস b, ax2 প্লাস b, ax3 আছে প্লাস b ... axn প্লাস b, এর গড় হবে এটা। আচ্ছা এর গড়টা কিন্তু বলে দিয়েছে, তাহলে এর গড়টা যদি x বার হয় তাহলে এটা আমরা এভাবে লিখতে পারবো। গড় কীভাবে লিখি, কতগুলো আছে যতগুলো সংখ্যা তার সবগুলো যোগ হবে, এটা যোগ x3 যোগ কত অবধি যোগ হবে xn অবধি যোগ হবে, সবগুলো যোগ করব। আর কতগুলো সংখ্যা আছে 1 থেকে n, তাহলে আমাদের nটা আছে, তাহলে মোট n, তাহলে আমরা নিচে n দিয়ে দেবো, ঠিক আছে? যতগুলো সংখ্যা হবে সেটা নিচে থাকবে সংখ্যাটা। তাহলে এই গড়টা আমাদের বলেছে x বার, বাস এর মানটা আমাদের কাজে ব্যবহার লাগাবো, এটা 1 নাম দিয়ে দিলাম। এবার এদের গড়টা আমরা বের করবো, ঠিক না? তাহলে ওদের গড়টা যদি বলি, ওই গড়টা লক্ষ্য করো আমরা কীভাবে বের করবো, এখন
এখন ওদের ঘর এ x1 প্লাস বি আছে, এটা একটা আছে প্লাস, তাহলে এ x2 প্লাস বি প্লাস, তারপর একটা আছে এ x3 বি প্লাস, এরকম করে চলবে চলবে চলবে, কত দূর চলবে, চলবে এ xn প্লাস বি। আর নিচে আমরা কত দিব দেখো, এখানেও এগুলো লক্ষ্য করো এরা কতটি আছে, মানে 1 থেকে শুরু করেছে n থেকে শেষ আছে, তাহলে nটা আছে এখানে, তো nটা যদি সংখ্যা আছে তাহলে নিচে আমরা n দিয়ে দেবো। তাহলে এই গড়টা আমাদের বের করলে অ্যান্সার, এর গড়টা আমাদের দেখাতে বলেছে, যদি এটা আসে তাহলে সত্য, আর এর গড়টা যদি এটা না আসে তাহলে মিথ্যা। তো দেখি ওটা আসছে কি আসছে না। এবার আমরা লক্ষ্য করো এদের একটু সাজাই, আমরা এখানে এ কমন নিয়ে আমরা লিখব x1 প্লাস x2 প্লাস x3 চলবে কত অবধি চলবে xn, তাই না। এই যে এগুলো আছে দেখো কত দূর তো আছে xn অবধি আছে, তাহলে এটা কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারবো। আর এবার বিগুলো দেখো, বি এখানে বি এখানে বি এখানে বি এখানে বি, তো এরকম বি কতগুলি বি আছে, তাহলে এরকম বি এনটা বি আছে, তাহলে এনটা যদি বি হয় তাহলে বি এর সঙ্গে এন গুণ করে দাও, তাহলে এতগুলো বি আছে আমাদের। আর নিচে ছিল আমাদের এনটা, তাহলে এনটা আমরা দেখো দুজনকে দিয়ে দেবো, আমি একে এন দিয়ে দিচ্ছি আর একেও আমরা এন দিয়ে দিচ্ছি, এনটা আমরা পৃথক পৃথক করতে পারবো, আমরা লসাগুলো আবার এটা ফিরে আসবে। এবার দেখো এই যে মানটা আমাদের দেওয়া আছে এই যে 1 নং থেকে, তাহলে 1 নং থেকে আমরা এর মানটা আমরা x বার বসাতে পারবো, এই জায়গার মানটা এ থেকে গেল, এই মানটা x বার। আর এখানে দেখো এন এন কেটে দাও, তাহলে এখানে আমাদের শুধু বি থেকে গেলো বি, তাহলে এর যে গড়টা আমরা কত পেয়ে গেলাম এ x বার প্লাস বি, দেখো আমাদের ওটাই অ্যান্সার আছে, তাহলে আমরা এটাকে সত্য বলতে পারবো, অ্যান্সারটা এটা হবে সত্য। তোমরা এই সত্যটা তোমরা এখান থেকে অ্যান্সার দিয়ে সত্য লিখতে পারো, বা লিখতে পারো যে প্রদত্ত বক্তব্যটি সত্য, বা এইভাবে পুরোটা লিখে তোমরা পাশে বন্ধনী দিয়ে সত্য এভাবে লিখে দিতে পারো। তোমার অ্যান্সারটা তোমার পরীক্ষায় যেভাবে সাজাবা সেভাবে তোমার নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে। এবার দেখো আমরা 4-এর প্রশ্নগুলো তো চলে এসেছি, 4-এরগুলো আছে এসিকিউ টাইপের প্রশ্ন, এগুলো হচ্ছে এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। তো 2 মার্কের প্রশ্নগুলো আমরা দেখে নিব। দেখো 4-এর 1 নম্বরে কী বলছে, একটি যন্ত্রের বছরের শুরুতে একটি নির্দিষ্ট হারে মূল্য হ্রাস ঘটে। একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মূল্যটা হ্রাস ঘটছে, তাই না, নির্দিষ্ট হারে। তো বলছে 2016 সাল থেকে 2016 সাল এবং 2017 এর শুরুতে যন্ত্রের মূল্য ছিল যথাক্রমে 25,000 টাকা এবং 20,000 টাকা। 2016তে ছিল দামটা 25,000 টাকা, আর 2017তে দেখো দামটা কমে গেছে, তার হ্রাস ঘটেছে, এখানে 20,000 টাকা হয়ে গেছে, 5,000 টাকা কমে গেছে। তো যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার কত, মানে 8টা বের করতে বলেছে এখানে বলতে গেলে। দেখো তাহলে আমরা যদি এখানে অ্যান্সার করি আমাদের হ্রাস কত হচ্ছে, দেখো হ্রাস হয়, হ্রাসটা আমাদের দেখো 25,000 থেকে 20,000 টাকা, এটা কিন্তু আমাদের হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে সমহার বৃদ্ধির যে হ্রাসটা, সেটা কিন্তু হ্রাসটা হচ্ছে এটা, ঠিক আছে, সমহারের হ্রাস। এবার দেখো হ্রাস হয় যেটা আমাদের সূত্র হয়, হ্রাস হয় এর সূত্রটা কি p/1 মাইনাস হবে, এখানে যেহেতু হ্রাস হলে মাইনাস আর বৃদ্ধি পেলে এখানে প্লাস, তাই না, যেহেতু এখানে হ্রাস বলেছে তাহলে মাইনাস দেবো আমরা, r/100 আর টু দি পাওয়ার n, n হচ্ছে আমাদের সময়। তাহলে দেখো হ্রাস কত হচ্ছে, হ্রাসটা আমাদের এখানে 20,000, হ্রাসের জায়গায় আমরা 20,000 লিখে দিলাম। আর এখানে পিটা দেখো প্রথমে ছিল 25,000 টাকাটা, এটাই প্রথম, এই টাকাটাই আমাদের হ্রাস হয়েছিল, তাহলে আসলটা এখানে দেখো 25,000, তাহলে 25,000 থেকে 25,000 টাকা থেকে হ্রাস হচ্ছে, তাহলে পিটা আমরা লিখবো 25,000, আর 1 প্লাস r/100, এই r এর মানটা কিন্তু এখান থেকে বের হবে। আর n দেখো, n হচ্ছে আমাদের দেখো 1 বছরের ডিফারেন্ট, 2016 থেকে 2017, তাহলে ক বছর, 1 বছর, তাহলে nটা আমরা এখানে 1 বছর দিব। এবার এখান থেকে r এর মানটা আমরা বের করে নেব। তাহলে এখানে দেখো r এর মানটা আমরা কীভাবে বের করছি, এখানে আমরা যদি শূন্যগুলো কাটাই, দেখো এই আচ্ছা আমরা এদিকে 20,000 লিখলাম আর এদিকে 25,000, আর এখানে দেখো এই সরলটা যদি তোমরা করো, নিচে 100টা নামাবো আর এখানে 100 মাইনাস আর পেয়ে যাবা। ওকে, এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা এবার আমরা দেখো কাটাকাটি করব, যদি আমরা এখানে একটা শূন্য কেটে দিই তাহলে 25 দিয়ে কাটাকাটি করছে, দেখো তাহলে 25 কিন্তু আমাদের 200, ঠিক আছে, এই যে 200, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়েছিলাম, তাহলে এখানে কাটাকাটি করে 80 পেয়ে গেলাম। তাহলে দেখো এইদিকে আমাদের বাঁচলো 80 আর এইদিকে বেঁচেছে 100 মাইনাস আর বেঁচেছে, এভাবে বেঁচেছে। আচ্ছা এবার দেখো আমরা এখানে যদি দেখাই তোমাদের, তাহলে 8টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসলাম, বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 8 প্লাস আর ডান দিকে ছিল 100, আর 80টাকে নিয়ে গেলাম ডান দিকে, তাহলে হয়ে যাবে মাইনাস 80,
তাহলে এখানে আর এর মানটা পেয়ে গেলাম আমরা 20, তাই না? তাহলে যে বার্ষিক সুদের হারটা আমাদের কত পেলাম? 20%। তাহলে আমরা অতএব লিখব বার্ষিক মূল্য, এই লাইনটাকে দেখা দেখে লিখে নাও, বার্ষিক মূল্য হ্রাসের হার, বার্ষিক মূল্য, এটা মূল্য দেব, বার্ষিক মূল্য হ্রাসের যে হারটা সেটা আমরা কত পেয়ে গেলাম? সেটা পেয়ে গেলাম আমরা 20%। তাহলে এটা আমাদের অ্যান্সার। 4-এর 2 নম্বর প্রশ্নটা আছে, একটি অংশীদারি কারবারে সায়নী ও সালমার মূলধনের অনুপাত 3:4 বলে দিয়েছে। এবার সালমা ও মুস্কানের মূলধনের অনুপাত হবে, যাই হোক অনুপাত লিখেছে। তো সালমা ও মুস্কানের মূলধনের অনুপাত 6:5। যদি ব্যবসায় সায়নীর 450 টাকা লাভ হয় তবে মুস্কানের লাভ কত হবে? দেখো মুস্কানের লাভটা বের করতে বলেছে, সায়নীর লাভটা বলে দিয়েছে। তা আমরা প্রথমে কী করব, এই যে সায়নী আর সালমা বলেছে প্রথমে, তারপরে বলেছে সালমা ও মুস্কান বলেছে। তাহলে সায়নী, সালমা আর মুস্কান 3 জন আছে। আমরা প্রথমে কী করব, অ্যান্সার আমরা সায়নীকে আমরা এই বললাম, আর সালমাকে আমরা বি নিয়ে নিলাম, আর আছে মুস্কানকে আমরা সি ধরে নিলাম। এভাবে আমরা ওদের নামগুলো ধরে নেব, আমাদের সুবিধা হবে, বারবার লিখতে হবে না। এবার দেখো এখানে বলেছে প্রথমে সায়নী আর সালমা, ঠিক আছে, এ আর বি। তাহলে A/B আমাদের দেখো দেওয়া আছে কত, 3:4 দেওয়া আছে। ওকে, এবার আছে পরেরটা সালমা আর মুস্কান, সালমা বি, মুস্কান হচ্ছে সি। তাহলে B/C আছে আমাদের, B/C আছে কত, 6:5 আছে। দেখো এই যে, তাহলে এবার দেখো এখানে আমরা কি করব, এখানে ABC অনুপাতগুলো বের করব আমরা। তখন আমাদের সায়নী, সালমা, মুস্কানের মূলধনের অনুপাতটা বেরিয়ে আসবে, আর বেরিয়ে আসলে পরে আমরা কাজ করতে পারবো। তাহলে চলো দেখো কীভাবে আমরা A/B/C বের করছি এখানে। তাহলে এখানে লক্ষ্য করো নিয়মটা আছে যে B সমান আছে, তাহলে এই যে 4 আর 6কে সমান করব। তাহলে দেখো 4 আর 6কে 12 করো, তাহলে একে করতে হবে 3 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ। তাহলে আমরা 3 দিয়ে গুণ করলে দুজনকে গুণ করতে হয়, তাহলে 3 × 3 = 4 × 3। ওকে, প্রথমটাকে 3 দিয়ে গুণ, আর একে দেখো 2 দিয়ে গুণ করবো, যদি 12 আনবো। তাহলে 6কে 2 দিয়ে গুণ, আর 5কেও 2 দিয়ে গুণ, 5 আছে আমাদের, গুণ করে নাও। এটা হবে 9 এটা হলো 12, তাই না? এটা হলো আমাদের 12, আর এখানে দেখো এটা 12 এটা 10। তাহলে এবার এখান থেকে যে বলি A/B/C আমাদের কত, 9:12:10, এই যে, তাই না? এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, B সমান, আবার সিটা হচ্ছে শেষেরটা 10। তাহলে এভাবে এদের মূলধনের অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো লাভ বলেছে, তা আমরা ধরে নেব লাভটা X টাকা হয়েছিল। তাহলে আমরা ধরি মোট লাভ, তাদের ব্যবসায় যে মোট লাভ হয়েছিল, মোট লাভ, সেই লাভটাকে আমরা X টাকা নিয়ে নিলাম, X টাকা, তাই না? এবার দেখো সালমার লাভ কত হয়, কার দেওয়া আছে, সায়নীর দেওয়া আছে। আমরা সায়নীর লাভটা X টাকা থেকে বের করব। তাহলে লিখব সায়নীর লাভ হয়। সায়নীর লাভটা যদি বের করি, দেখো সায়নীর লাভটা কী করে পাবো, সায়নী প্রথমটা ছিল A, তাহলে এটা হচ্ছে 9, আর অনুপাতগুলির যোগ নিচে, তাহলে দেখো যোগ করো, এতে যোগ করলে হবে এটা হচ্ছে 22, আর 9, 22 9 31, তাহলে এটা 31, আর মোট যেটা হচ্ছে লাভটা সেটা আমাদের গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার, সায়নীর লাভ। আর সায়নীর লাভটা আবার দেওয়া আছে, কই সায়নীর লাভটা দেওয়া আছে এখানে, এই যে 450 টাকা। তাহলে আমরা 9 × 31 সমান 9/31 × X, আর এটা 450-এর সঙ্গে সমান করে দিলাম। এখানে একটু কাটাকাটি করি, 9 পাচ্ছে 45, 0। তাহলে X-এর মানটা দেখো, এটা যে বর্জ্য গুণ করো কোনাগুনি, 5 দিয়ে গুণ করে 31কে, তাহলে 5-একে 5, 5 3 15, তা আমরা পেয়ে গেলাম কত, এটা 0। X-এর মানটা 1550 টাকা। দেখো তাহলে মোট লাভটা পেয়ে গেছি। তাহলে মুস্কানের লাভ কত হয় এখন আমরা বের করতে পারবো মুস্কানের লাভটা। তাহলে লিখব অতএব মুস্কানের লাভ হয়। দেখো মুস্কানের লাভটা কি করে হয়, মুস্কান ছিল কোথায়, দেখো মুস্কান আমাদের ছিল শেষের দিকে, তাই না? হ্যাঁ, মুস্কান শেষের দিকে আছে, তাহলে মুস্কানটা এখানে আমাদের সি, দেখো মুস্কানকে সি ধরেছি। তাহলে আমরা দেখো সি এর মানটা কত আছে, সি এর মানটা আছে 10, তাহলে উপরে থাকবে 10, আর নিচে আনুপাতিক যোগটা তো পেয়েছি 31, আর মোট লাভটা দিয়ে গুণ করে দাও। এইভাবে আমরা
লাভগুলো বের করতাম, তাহলে এত টাকা। তাহলে এখানে কাটাকাটি করো, এখানে যদি কাটাকাটি করে দাও তুমি, দেখো এটা পাই দিয়ে করো, এটা পাই দিয়ে কাটাকাটি চলে যাবে। তাহলে 31 পাচ্ছে 155, আর 0টা বসিয়ে দিলাম। এবার এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কত হবে? 500 টাকা। তাহলে সায়নীর লাভটা কত পেয়ে গেলাম? সরি, মুস্কানের লাভটা পেয়ে গেলাম 500 টাকা। তাহলে 500 টাকাটা আমাদের হলো অ্যান্সার। 3 নম্বরটা 4-এ 3টা বলছে প্রদত্ত সংখ্যাগুলি থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। এই যে সংখ্যাগুলো আছে এগুলো ঘনমূল, রুট ওভার, এটা হচ্ছে এটাকে ষষ্ঠ মূল বলো, এটাকে চতুর্থ মূল বলো, এরকম মূল বলা যায়। আচ্ছা, তাহলে এদের মধ্যে আমাদের জানতে চেয়েছে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তা দেখো এদেরকে আমি লিখতে পারবো, এটাকে 4-এর মাথায় 1/3 করতে পারবো, এটাকে রুট ওভার হাফ দিবা পাওয়ারই, এটা 3-এর মাথায় 1/6 এটা চলে আসবে, আর এটা 5-এর মাথায় 1/4 এভাবে চলে আসবে আমাদের। এখন দেখো ছোটো বড় আগে করতে গেলে এই যে হরগুলো আছে, পাওয়ারের হর 3, 2, 6, 4 এদের লসাগু করবা। তাহলে এখানে 3, 2, 6, 4 এর যদি আমরা লসাগু করি, লসাগুটা দেখো আমরা পেয়ে যাবো, এদের লসাগুটা 12 পেয়ে যাবো। দেখো 12 হবে, কারণ 12তে সবাইকে ভাগ যাচ্ছে, ছোটো সংখ্যা সবচেয়ে 12। তো এভাবে আমরা লসাগুটা করলাম। এবার দেখো আমরা করবো কি, প্রথমে আমরা নিব প্রথমটা 1/1, 4-এর মাথায় 1/3। তাহলে একে দেখো আমরা 12 নিয়ে আসবো হরে। তাহলে এখানে 12 নিয়ে আসলে এখানে 4 দিয়ে গুণ করো, আর এখানে আমাদের 4 দিয়ে গুণ। তাহলে আমাদের কথা হলো উপরে 4 আর নিচে 12। এটাকে করবা কি, 4টাকে ভিতরে নিয়ে যাও আর 1/12টা বাইরে করে দাও। এবার 4-এর যেহেতু 4-এর মাথায় 4 হয়ে গেল, তো 4-এর মাথায় 4 কত ভাঙে? 4-এর মাথায় 4 ভাঙাও। তো 4-এর মাথায়, হ্যাঁ 4-এর মাথায় যদি 4 ভেঙে দাও তা তোমরা কত পাবা? 3টা 4-এ গুণ করলে 64, আর 64কে আবার 4 দিয়ে গুণ করো। তার 4-4-এ 16, 4-4-এ 16, 6 পেয়ে গেলাম। আর এদিকে 6-4-এ 24, 24 আর ওদিকে হচ্ছে 1, 25, 256। তাহলে এটা কত পেয়ে গেলাম আমরা? 256 পেলাম। তার মাথায় 1/12। এভাবে সবগুলো ভেঙে নেব আমরা। তা 2-এর মাথায় 1/2 আছে, তাহলে এটা আমরা করতে পারবো 2-এর মাথায়, এটা 6 দিয়ে গুণ হবে, 2 × 6। তাহলে এখানে হবে 6/12। তাহলে এখানে 6-কে ভিতরে নিয়ে এসো, আর 1/12টা বাইরে। এবার 2-এর মাথায় 6 যদি ভাঙাও তোমরা, তাহলে এখানে পাবা 8-8-এ 64 পেয়ে যাবে, এটা পাবা তোমরা 64। 2-এর মাথায় 6 ভাঙবে কত? 64, 1/12। কারণ 3টা 2-এ 8, আবার 3টা 2-এ 8, 8 আর 64। এবার চলে এসে এখানে 3-এর মাথায় 1/6। তাহলে একে যদি আমরা করি 12 বানাই, তাই না? তাহলে 3-এর মাথায়, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 6 × 2, 3-এর মাথায় 2/12। তাহলে এখানে দেখো 2টাকে ভিতরে নিয়ে আসলাম, আর 12টা থেকে গেল বাইরে, তাই তো এটা। আচ্ছা, এবার দেখো এটা হবে আমাদের 9, আর বাইরে 1/12। আচ্ছা, পরেরটা চলে আসবে 5-এর মাথায় 1/4 আছে। তাহলে এখানে 5-এর মাথায় কত দিয়ে গুণ হবে? 3 দিয়ে গুণ হবে, এটা 4 × 3। তাহলে 5-এর মাথায় 3/12। তাহলে এখানে দেখো 3টাকে ভিতরে নিয়ে আসবো, আর 1/12টাকে বাইরে করে নেব। এটা করা যায়, আবার গুণ করলে এটাই ফিরে আসবে। 5-এর কিউবকে আমরা 125 লিখতে পারবো, আর 1/12। এবার দেখো এই যে সংখ্যাগুলো দেখে আমরা বলে দেবো ক্ষুদ্রতম বৃহত্তম, ক্ষুদ্রতম কোনটা আর বৃহত্তম কোনটা। দেখো তো ছোটো আমরা দেখতে পাচ্ছি 9, আর সবচেয়ে বড় দেখতে পাচ্ছি 256। তাহলে আমাকে আগে বৃহত্তম লিখি। তাহলে বৃহত্তমটা আমরা পেয়ে যাব এই যে 256। তো মানটা আমরা এটা লিখব, এই যে 4-এর মাথায় 1/3, এই যে এটা মানে এটা প্রথমটা। তাহলে এটা ঘনমূল 4। এবার এবং ক্ষুদ্রতম দেখো, ক্ষুদ্রতম হচ্ছে এটা ছোটো 9। তো 9টা হচ্ছে এটা 3-এর মাথায় 1/6, 3-এর মাথায় 1/6 বলতে এই যে এটা, এই যে সংখ্যাটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো 4-এর প্রশ্নটা আছে k-এর মান কত হলে 9x² + 3kx + 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে k-এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যেহেতু দেখো বীজদ্বয় বাস্তব সমান বলে দিয়েছে, তো আমরা লিখবো অ্যান্সার, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, ঠিক
আছে। বীজ যদি আমরা বীজদ্বয় যদি বাস্তব আর সমান পাই, তা নিরূপকটা কী হয়? নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে নিরূপক শূন্যের সঙ্গে সমান, তাই না? নিরূপক কী জিনিসটা দেখো, আমরা একটা দ্বিঘাত সমীকরণ আছে a² প্লাস bx প্লাস c = যদি 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপকটাকে বলা হয় b² মাইনাস 4ac। এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এই যে এই দ্বিঘাত সমীকরণ নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac। তা নিরূপকটা 0, তাহলে এখানে আমরা ওই সূত্রটা লাগিয়ে দেবো b² মাইনাস 4ac = 0। তাহলে দেখো এবার আমরা এখানে বি এর মানগুলো আমরা জানি যে বিটা হচ্ছে এখান এক্সের সংখ্যাটা, এটা হচ্ছে s² সংখ্যা, সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তা চলো পুট করে দিই মানগুলো। তাহলে বিকে লিখবো আমরা 3k, এক্সের সংখ্যা 3k, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে 9, আর সিটা আছে 4। তাহলে এখান থেকে আমাদের কে এর মানটা বেরিয়ে আসবে, এটা 9k² 4 ইন্টু 9 ইন্টু 4 4। দেখো এখান থেকে 9 তোমরা কেটে দিতে পারবা, ডান দিকে 0 আছে বলে 9 দিয়ে ভাগ। তাহলে k² সমান সমান দিয়ে দিলাম, আর 4 ইন্টু 4 ডান দিকে নিয়ে গেলাম। তাহলে কে এর মানটা কত হবে? কে এর মানটা হবে প্লাস মাইনাস √4 ইন্টু 4। তাহলে এখানে প্লাস মাইনাস কে এর মানটা দাঁড়িয়ে গেল 4, প্লাস মাইনাস 4 দাঁড়িয়ে গেল আমাদের। তাহলে এটাই আমাদের অ্যান্সার, কে এর মান বের করতে বলেছে। দেখো 5 প্রশ্নটা আছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, আর ABর মানটা 4 সেমি এবং CDর মান দেওয়া আছে 6 সেমি। তাহলে যদি হয় তাহলে ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে তাহলে OB = OD কত হবে? দেখো ট্রাপিজিয়ামের ছবি আঁকি আমরা। তো ট্রাপিজিয়ামের ছবি আমরা এভাবে এঁকে দিই, এই যে আমাদের একটা ট্রাপিজিয়াম, এই যে ধরো ট্রাপিজিয়াম এঁকে দিলাম। ট্রাপিজিয়াম AB সমান্তরাল CD বলেছে, তাহলে আমাদের দেখো ABটা ছোটো বাহু, CDটা বড়। তাহলে এটা AB নিলাম, এটা CD নিলাম, ঠিক আছে। আর কর্ণ দুটি ছেদ করেছে, কর্ণ দুটিকে আমরা একটু যোগ করি, এই যে কর্ণ আর এই যে একটা কর্ণ, এই যে কর্ণ কোথায় ছেদ করেছে? কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা আমরা ও বিন্দু নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের দেখো OB = OD, এই অংশটা এই অংশটার অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে কি করে পাবো আমরা? দেখো আমরা প্রথমে দুটো ত্রিভুজ তুলে নিচ্ছি আমরা। তাহলে অ্যান্সার ত্রিভুজ AOB নিলাম, ও ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে গেলে যদি আমরা দুটো ত্রিভুজ থেকে দুই জোড়া কোণ সমান দেখাতে পারি তাহলে সদৃশ্য। তা দেখো আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি আর দু জোড়া কোণ সমান দেখাবো। তো এটা তো নিলাম আমরা, এবার এটা নিব, এটা হচ্ছে COD নাম। তাহলে COD এর আমরা দেখো 1 নং একটা আমরা পেয়ে যাবো কোণ, এই কোণটা এই কোণের সমান, এটা তো বিপরীত কোণ। তাহলে আমরা কোণ পাবো AOB সমান সমান কোণ COD। কেন এরা সমান? এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে, বিপ্রতীপ কোণের জন্য সমান। আর দুটো শর্ত চাই আমাদের সদৃশ্য দেখাতে গেলে। তো দুইটা দেখো আমরা এরা তো সমান্তরাল বলে দিয়েছে, তাহলে এই যে এটা ডিবিটা যদি ভেদক হয় তাহলে একান্তর কোণ এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে অধিকার কোণটা যদি আমরা নিই, তাহলে অধিকার কোণটা হচ্ছে ABO সমান সমান, আর এদিকার কোণটা এই ত্রিভুজের ODC, তাই না? এরা হচ্ছে একান্তর কোণ, একান্তর। প্রশ্ন অনুসারে বলে দিয়েছিল AB সমান্তরাল DC, আর এটা ডিবিটা তোমরা ভেদক, ঠিক আছে। তাহলে একান্তর কোণগুলো আমরা সমান পাবো। এবার এই যে দুটো শর্তের জন্য দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলে দেবো। আমরা ত্রিভুজ AOB সদৃশ্য, দেখো সদৃশ্য চিহ্নটা তোমরা এইভাবে দেবা, এটাকে সদৃশ্য চিহ্ন বলবে, এটা ঢেউ খেলানোর চিহ্নটা। ত্রিভুজ COD, এই দুটো ত্রিভুজ সদৃশ্য। এবার দেখো দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তো সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলির অনুপাত, ঠিক আছে, সেই অনুপাতগুলো কিন্তু সমান হবে। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তা আমরা এখানে লিখে দিচ্ছি দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, ঠিক আছে। দেখো তো অনুরূপ বাহুগুলি আমরা কী নেব? দেখো এটার অনুরূপ বাহু এটা হবে, তাহলে AB/DC। তো আমরা নিব AB/DC, ঠিক আছে। আর এই বাহুর সঙ্গে এই বাহু অনুপাত নিব, তাই না? এদের মান বের করতে হবে, যদি এদের মান দেওয়া আছে আর এদের মান বেরিয়ে আসবে। তাহলে OB/OD, এখানে নেব আমরা OB
বাই ওডি। ওকে, তাহলে এই যে আমাদের শর্তটা, দুটো ত্রিভুজ সদৃশ্য হলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত কী হয়, সমান হয়। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দেবো। দেখো আমরা এদিকে দেখা ইমপ্লাইজ এবির মান, দেখো এবির মান আমাদের দেওয়া আছে 4 দেওয়া আছে প্রশ্নে 4, আর ডিসির মান দেওয়া আছে 6, আর ওবি আর এখানে ওডি। বিটা একটু ভালো করে লিখি, বি কাটাকাটি করো 2 আর এটা 3, 2 দিয়ে কাটাকাটি। এবার দেখো ইমপ্লাইজ আমরা যদি বলি ওবি বাই ওডিটা কত পেয়ে গেলাম, 2/3 পেয়ে গেলাম। তাহলে এদের অনুপাতটা যদি করি ওবি ইজ টু ওডি, সেটা কত হবে 2:3, এটাই আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা আছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস। আমাদের দেখো এভাবে চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে, এভাবে ছবিটা দেওয়া থাকবে। তাহলে এসিটা আমাদের ব্যাস নিয়েছি, আর এওবি 80 ডিগ্রি। এওবি কোনটা, এই যে এওবি, এটা আছে আমাদের 80 ডিগ্রি। এবং এসিই মানে এই কোণটা আছে ছোট কোণটা, এটা আমাদের বলেছে 10 ডিগ্রি, তাই না? হলে বিইডি মানে এই যে দেখো বিইডি কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, প্রশ্নটা বলেনি এখানে ডিসি সমান্তরাল ইবি হবে, এটার সঙ্গে এটা সমান্তরাল আছে, ঠিক আছে? তো এখানে প্রশ্নে বলেনি, তো এটা হবে আমাদের ডিসি সমান্তরাল ইবি। এটা সমান্তরাল নিয়ে আমাদের কিন্তু অ্যান্সারটা বের হবে। আচ্ছা, তো সমান্তরাল নিয়ে নিলাম, এটা যদি সমান্তরাল হয়ে যায়, আর এবং যদি ভেদক বলি আমরা ইসিটা ভেদক, ইসি ভেদক, তাহলে একান্তর কোণ আছে। তাহলে এখানে দেখো একান্তর কোণ কাকে পাবো আমরা পেয়ে যাবো এই যে এইদিকে একান্তর কোণটা, এই যে বড় কোণটা, তাই না? বড় কোণটা একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা, এদিককার এই কোণটা, এদিককার এই কোণটা, এই দুটো কোণ আমাদের হবে একান্তর কোণ। সরি, এটা না, এটা এই কোণটা আর এই কোণটা আমাদের একান্তর হবে ইসিটা ভেদক নিয়ে, সমান্তরাল সরলরেখা ধর্ম। তাহলে আমরা এখানে সমান সমান পেয়ে যাব। ওদিকে হচ্ছে ওদিককার কোণটার নামটা বলবো বিসিই বলে দাও, বিসিই সমান সমান হবে, আর এই কোণটার নাম বলে দেবো আমরা ডিইসি। এটা কেন সমান, এরা একান্তরের জন্য, একান্তর কোণ বলে এরা কিন্তু সমান হবে। আচ্ছা, এবার দেখো এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, এই ওবি কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণ দেখো একই চাপের উপর বৃত্তস্থ কোণটা, এই কোণটা আমরা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে? এটা 80 হলে পরে এর অর্ধেক হবে, এটা হবে 40 ডিগ্রি। তো একটু বলে দিই আমরা, তাহলে যে বৃত্তস্থ কোণটা হবে, অতএব দিয়ে বলবো এই বৃত্তস্থ কোণের নামটা আমরা বলে দিই বিসিও, ঠিক না? তাহলে ওসিবি বলে দিই সহজভাবে, ওসিবি হাফ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কিন্তু এওবি, ঠিক আছে? আচ্ছা, এসিবি বলি, এটা তো এসি বলি, চাপটা নিয়ে আমরা বুঝাবে। তাহলে এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণটা, আর কেন্দ্রস্থ কোণটা হচ্ছে হাফ এওবি। তাহলে আমরা লিখবো, আমরা এখানে জানি, এখানে লিখে দেবো যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের ক্লাস 10-এর একটা উপপাদ্য আছে এটা, ঠিক আছে? ওই অনুযায়ী আমাদের এটা হচ্ছে। তাহলে দেখো এর মানটা আমাদের বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 80 ডিগ্রি, তাহলে এর মানটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো, এবার তোমরা বিসিই কোণটা পেয়ে যাবে, এটা 40 ডিগ্রি আর 10 ডিগ্রি, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ বিসিই। এটা ছবি দিয়ে ভালো করে বুঝতে হবে, বিসিই ছবি দেখে দেখো, লক্ষ্য করো কোণটা বিসিই, এটা পেয়ে যাচ্ছে তোমরা 40 ডিগ্রি যোগ 10 ডিগ্রি পেয়ে যাবে তোমরা 50 ডিগ্রি। আচ্ছা, বিসিই পেয়ে গেলে তোমরা এই কোণটা পেয়ে যাচ্ছ, যেহেতু আমরা ওই যে একান্ত কোণ সমান, এটা যদি আমরা 1 নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে আমরা বলতে পারবো ডিইসি কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি, তাই না? একান্ত কোণ অনুযায়ী সমান। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব, দেখো এবার এই যে এবার লক্ষ্য করো, এই কোণটা আমরা বের করব, এই কোণটা মানে বিওসি, এই যে কেন্দ্রস্থ কোণটা। তো এই কেন্দ্রস্থ কোণটা বেরিয়ে আসবে, দেখো এটা তো এসিটা সরলরেখাংশ, তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি, তার মধ্যে 80 বাদ দাও, তাহলে 100 ডিগ্রি পেয়ে যাবে। তা আমরা এখন বের করছি কোণ বিওসিটা বের করছি, বিওসি আমরা পেয়ে যাব 180 থেকে 80 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা আমরা কিন্তু 100 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের উপর অবস্থিত দেখো বৃত্তস্থ কোণ কিন্তু এই কোণটা, তো এটা কত হবে, এটা হবে 50 ডিগ্রি, তাই না? 100 এর অর্ধেক হবে। তাহলে আমরা এখানে লিখব
এই কোণের নামটা যদি বলি, এই কোণের নামটা কত কী হবে, এটা বিইসি বলে দাও। তাহলে কোণ বিইসি হাফ হবে কেন্দ্রস্থ কোণটা বিওসি। তাহলে এখানে যদি মান বসিয়ে দাও, এখানে মান বসিয়ে দিচ্ছে হাফ ইন্টু 100 ডিগ্রি, কাটাকাটি করে 50 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলে তোমরা 50 ডিগ্রি। ওকে, তাহলে এটা 50 ডিগ্রি, এটা আগে তোমরা 50 ডিগ্রি বের করে রেখেছো, এই যে ডিএসিটা। তাহলে এটা আমরা হচ্ছে দেখো, এই যে এটা 1, সরি এটা 1 হয়ে গেছে, তো এটা 2 দাও, আর এটাকে তোমরা নাম দাও 3 নাম দাও, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা অতএব দিয়ে যে অ্যান্সারটা বের করতে বলেছি বিইডি, এবার বিইডি মানে পেয়ে যাবো 50 যোগ করে। তাহলে বিইডি আমরা পেয়ে যাবো দুটো কোণের যোগফল। কোন দুটো কোণ? আচ্ছা, আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, এই যে। তো এটা কোথা থেকে পেলাম? এটা 2 নঙে বেরিয়েছে, 2 ও 3 থেকে, তাই না? এই যে 2 আর 3 থেকে বুঝতে পারবো এই কোণটা আমাদের জানা আছে। তাহলে এদের যোগফলটা কত হয়ে গেল? 100 ডিগ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই অ্যান্সারটা এখানে 80 ডিগ্রি বলেছে, কিন্তু 80 ডিগ্রি অ্যান্সারটা হবে না, আমাদের অ্যান্সারটা আসবে 100 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আমাদের কিন্তু প্রশ্নে তোমরা যদি দেখো পাতা, বইয়ের পাতাতে বলে দিচ্ছি 171 পাতা, 171 পাতায় চলে যাবা, তাই না? বৃত্তস্থ চতুর্ভুজ উপপাদ্যে 171 পাতায় যে অঙ্কটা আছে, দেখো এটা আছে আমাদের 18 4 নম্বর অঙ্কটা দেখে নেবা, একদম সেম টু সেম অঙ্কটা আছে। এই যে দেখো, এই যে ছবি দেখো, আর এই যে অঙ্কটা, তো এটা কিন্তু অ্যান্সারটা আমাদের কত হবে? 100 ডিগ্রি অ্যান্সারটা আসবে। এবার দেখো 7 প্রশ্নটা কী বলছে, PQRS বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে X বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে PRS 65 ডিগ্রি। এই যে দেখো PRS, এই কোণটা 65 ডিগ্রি বলে দিয়েছে, চিত্র কিন্তু আছে প্রশ্নে, ছবিটা দেওয়া আছে। আর কোণ RQS দেখে নাও, RQS এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে কোণ SQP মানে এই কোণটা আমাদের বের করতে হবে মানটা। আর একটা কোণ আছে RSP মানে এই কোণটা, এই দুটো কোণের মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এই কোণটা মান আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো। দেখো এই যে PC যে বৃত্তচাপটা আছে, PS যে বৃত্তচাপটা আছে, তো PS বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণটা আছে এই কোণটা, আর কোণটা, আর এদিকার কোণটা, দুটো কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? একই বৃত্তচাপের উপর অবস্থিত। তো আমরা জানি যে একই বৃত্তাংশস্থ কোণ সকল কোণের মান সমান হয়। তাহলে এই কোণটা 65 ডিগ্রি হলে এটা কত হবে? 65 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা লিখব অ্যান্সার দিয়ে, যেহেতু সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান। এটা আমাদের একটা উপপাদ্য আছে ক্লাস 10-এর, তাই না? সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে সমান করতে পারবো কোণটা, ওটা হচ্ছে PRS সমান, আর এই কোণের নাম দিয়ে দেবো আমরা SQP। তাহলে দেখো, তাহলে এদের মান কত? PRS এর মানটা দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল আমাদের 65 ডিগ্রি। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, এটা আমাদের একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার, তাই না? তাহলে SQP অ্যান্সারটা হয়ে গেল 65 ডিগ্রি, এটা হয়ে গেল আমাদের 65 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, এবার এই কোণে কী করে পাবো? দেখো এই যে কোণটা আছে, এই কোণে আমরা বের করতে পারবো, দুটো যোগফল করে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এই কোণটা পেয়ে এই কোণটা পেয়ে যাবো, কারণ বৃত্তস্থ যে কোণগুলো আছে, বিপরীত কোণগুলি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাই এই দুজন মিলে হবে 180 ডিগ্রি। তাহলে একজন জানা হয়ে গেছে, তাই 180 থেকে বাদ দিয়ে দেবো এই কোণটা, তাহলে এদিকার কোণটা পেয়ে যাবো। তা আমরা লিখবো আগে এই কোণটার মানটা আমরা বের করে নিই, এটা হবে আমাদের PQRটা আমরা পেয়ে যাবো 45 ডিগ্রি যোগ 65 ডিগ্রি, এটা যোগ করে এটা 110 ডিগ্রি পেয়ে যাবে যোগ করে। আচ্ছা, তো এবার লিখব, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তবে কারণটা দেখে দিতে হবে কেন ওদের যোগফলটা 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আমরা পেয়ে যাব, আমরা ওই কোণটা আগে লিখি। তো ওই কোণটা হচ্ছে আমাদের যে বের করতে বলেছে RSP যোগ, আর এদিকার কোণটা আমরা বলবো
পি কিউ আর, ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ আর। এদের যোগফলটা কত হবে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের দেখো আমাদের পি কিউ আরের মানটা আমরা বের করলাম 110 ডিগ্রি, তাহলে আর এস পি আমাদের হয়ে গেল, আর এটা 110 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এটা আমাদের হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে আর এস পি মানটা আমরা পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে বিয়োগ করো, এটা হবে আমাদের 0 ডিগ্রি, আর এটা আমাদের 7, তাহলে 70 ডিগ্রি আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা দুটো করে মান বের করতে পারবো। তো 8 প্রশ্নটা আছে, কোনো একটি নির্দিষ্ট বৃত্তের 10 সেমি দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ উৎপন্ন করবে। আচ্ছা দেখো, আমি একটা ছবিটা করি, দেখো এই হচ্ছে আমাদের ছবি। তাহলে আমাদের 10 সেমি দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ বলেছে, ধরো এখানে আমাদের কেন্দ্র, আমরা যদি বৃত্তচাপটা এই ধরো আমাদের একটা বৃত্তচাপ, এই যে আমরা একটা বৃত্তচাপ নিলাম, তাই না, এটা আমাদের 10 সেমি বৃত্তচাপটা, এটা হলো এ, এটা ও, এটা বি, তাহলে কেন্দ্রে কোণ কত উৎপন্ন করেছে 30 ডিগ্রি করেছে, এটা বলে দিয়েছে। এবার ওই বৃত্তেরই 20 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ বলেছে, তাহলে আমি ধরো এখানে এই একটা এই দিকে আমরা করলাম, এই দিকে দেখো, তাহলে এটা আমরা নিয়ে নিলাম, এটা সি নিয়ে নিলাম, তাহলে এই যে বিসি চাপটা আছে, বিসি চাপের উপর এই কোণটা কত হবে, তাই না, এই কোণটা আমরা থিতা নিয়ে নিলাম, এই কোণটার মানটা বের করতে বলেছে। তাহলে দেখো তোমাদের একটা সূত্র আছে যে এই যে দেখো এই যে একই বৃত্তের এই যে চাপ বাই চাপ, ঠিক আছে, আর তাদের অনুরূপ যে কেন্দ্রস্থ কোণগুলো আছে, কেন্দ্রস্থ কোণের অনুপাত, মানে চাপের অনুপাত, একই বৃত্তের দুটি চাপের অনুপাত আর তাদের কেন্দ্রস্থ কোণের অনুপাতগুলো সমান হবে, এটা আমাদের এটা জানতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারবো, দেখো এখানে অ্যান্সার দিয়ে, কোনো বৃত্তের লিখব না, আমরা একই বৃত্তে লিখি, একই বৃত্তের দুটি চাপের অনুপাত, দুটি চাপের দৈর্ঘ্যের অনুপাত লিখি, দুটি চাপের দৈর্ঘ্যের অনুপাত ও সেই চাপ দ্বারা গঠিত, সেই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দ্বয়ের, ঠিক আছে, সেই চাপ দ্বারা গঠিত, এই চাপ দ্বারা গঠিত এই কোণ কেন্দ্রস্থ কোণ, আর এই চাপ দ্বারা গঠিত এই কেন্দ্রস্থ কোণ, তাই না, একই বৃত্তের দুটি চাপের দৈর্ঘ্যের অনুপাতটা ও সেই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দ্বয়ের, এই যে কেন্দ্রস্থ কোণ দ্বয়ের অনুপাত, কেন্দ্রস্থ কোণ দ্বয়ের অনুপাত সমান হয়, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এটা আমরা লিখতে পারবো, অতএব দেখো তাহলে চাপ বাই চাপ, তাহলে চাপ প্রথমে কে আছে, চাপ ধরে এবি, তাহলে এবি বাই বিসি, আর এর কোণটা আছে দেখো 30 ডিগ্রি, ঠিক আছে, এবি চাপের কোণটা 30 ডিগ্রি, আর বিসি চাপের কোণটা আমরা থিতা ধরে নিলাম, ঠিক আছে, এটা আমরা নিলাম থিতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরি কোণ বিওসিটা সমান থিতা নিয়ে নিলাম এটা, ওকে। এবার এখানে মানটা বসাও, এবি চাপটা আমাদের 10 বলেছে, বিসি চাপটাও বলে দিয়েছে, দেখো বিসি চাপটা কত দেওয়া আছে, এই যে 20 সেমি, অন্য চাপটা আমরা 20 সেমি নিলাম, তা বিসি চাপটা আমরা 20 সেমি নিয়ে নিলাম, এটা 10, এটা হচ্ছে আমাদের এই চাপটা 20, এখানে আমরা লিখে দেবো, আচ্ছা চাপ কীরকম লিখে দেখো, এবি এইভাবে চাপ দেয়, এবি চাপটা হচ্ছে 10 সেমি, আর বিসি চাপকে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে, বৃত্তচাপ এভাবে দেখানো হয়, সেটা আছে আমাদের 20 সেমি, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো বিসির জায়গায় 20 বসিয়েছি, তাহলে এটা আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিতা। চলো কাটাকাটি করে নাও, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো এটা 10 দিয়ে 20, এটা 1/2, তাহলে এখানে লক্ষ্য করো, তোমরা এখানে বর্গগুণটা করো, থিতা, আর এখানে 30 ডিগ্রি আর 2 গুণ করলে হবে 60 ডিগ্রি, তাহলে দেখো এই কোণটা আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সারটাকে লিখে দেবো, এই যে বৃত্তচাপটা 20 সেমি হবে, 20 সেমি দৈর্ঘ্যের
বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ তৈরি করে? তাহলে কেন্দ্রে এখানে লিখে দেবো, কেন্দ্রে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাপের কোণ উৎপন্ন করছে। তাহলে অ্যান্সারটা আমাদের 60 ডিগ্রি। ওকে, তাহলে এই হলো আমাদের অঙ্কটা। দেখো 9 নম্বর প্রশ্নটা কী বলছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান 2 হলে সাইন এক্স মাইনাস ওয়াই এর মানটা কত? দেখো এখানে আমাদের এটা আমরা লিখতে পারবো, দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই, দুইটাকে আমরা 1 + 1 লিখে দিলাম। তাহলে এখানে দেখো সাইন এক্সকে 1 ধরতে পারবো কম্পেয়ার করলে পরে, আর সাইন ওয়াইটাকে আমরা 1 ধরতে পারবো। তাহলে এখানে অতএব দিয়ে আমরা সমীকরণ থেকে বলতে পারবো অবেদ অনুযায়ী, তো সাইন এক্সটা হচ্ছে 1, আর এখানে সাইন ওয়াইটাও 1 ধরে নেব। তাহলে এখানে দেখো সাইন এক্স 1কে লিখবো সাইন 90 ডিগ্রি, তা সাইন ভ্যানিশ করো, তাহলে এখান থেকে তোমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছ 90 ডিগ্রি। একইভাবে এখানে ওয়াই মানটা পাবা, তাহলে সাইন ওয়াই 1কে আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মানটা কিন্তু 1, তার জন্য 1 এর জায়গায় সাইন 90 লিখতে পারবা। এখানে সাইন ভ্যানিশ, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবে তোমরা 90 ডিগ্রি। এবার দেখো এই মানটা দরকার আমাদের, সাইন এর জায়গায় বসিয়ে দাও, ঠিক আছে, আমরা এখানে করছি। তাহলে এক্সের মানটা 90 ডিগ্রি, ওয়াইয়ের মানটাও 90 ডিগ্রি, তাহলে সাইন, তাহলে 90 কেটে গেল, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 মান 0 হয়, তাহলে 0 আমাদের অ্যান্সার। 10 প্রশ্নটা কি বলছে, একটি সমকোণী চৌপলাকার বলতে আয়তঘন সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে মানগুলো বলেছে, 5 মিটার, 4 মিটার, 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। ওই ঘরের সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত? তাহলে দেখো আয়তঘনাকার একটা ঘর আছে, তাহলে লম্বা দণ্ড রাখা যাবে কর্ণ বরাবর যদি আমরা রাখি, তাই না, সেই কর্ণ বরাবর রাখলে কিন্তু সবচেয়ে বড় আমরা দণ্ডটা পাবো। দেখো আয়তঘন আমি ছবিটা আঁকি, ঠিক আছে, আয়তঘন ছবিটা এভাবে একটা আয়তক্ষেত্র রেখে নিবা, তার মাঝখানে মিডিয়াম করে আরেকটা আয়তক্ষেত্র আঁকো, ঠিক আছে, এভাবে যুক্ত করো, এভাবে যুক্ত করে দাও, এভাবে যুক্ত করে দাও, আর এভাবে যুক্ত করে দাও। এই যে আমাদের দেখো আয়তঘন। তো দেখো কোন দেখো এই যেভাবে এই কোণ আর এই কোণ যুক্ত করলে দেখো এই যেভাবে করি, এভাবে তোমাদের দেখাই, এটাই আমাদের সবচেয়ে বড় কী হবে, আমাদের সবচেয়ে বড় এই যে লম্বা দণ্ড আমরা রাখতে পারবো। তো এটা যে কর্ণের দৈর্ঘ্যটা, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা বের করি এ বি, তাই না, তাহলে এ বি দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে লিখবো আমরা সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে কর্ণ বরাবর, এখানে সবচেয়ে হবে চেয়ে বড় দণ্ড রাখা যাবে কর্ণ বরাবর, ঠিক আছে। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানতে হবে। তো অতএব আয়তঘন বা সমকোণী চৌপল একই জিনিসটা, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যটা হবে আমাদের সূত্রটা হবে দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5। আচ্ছা সূত্রটা তোমাদের লিখে দিই আমি, তার এখানে লিখবা দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা। আমি তোমাদের একটু সূত্রটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, সুবিধা হবে। চলো মানগুলো বসিয়ে দাও। তা দৈর্ঘ্য আমাদের কত, 5, প্রস্থ 4 আর উচ্চতা 3 স্কোয়ার, তাই না, এটা আমরা সলভ করে নেব। তাহলে দেখো এখানে পাবো 25, এখানে পাবো আমরা 16, এখানে পাবো 9, এটা আমাদের যোগ করা। তা এদিকে 25 এদিকে 25, তাহলে আমরা পেয়ে গেলাম 50। তাহলে 50টা ভাগাও, 5 × 2 পাবা, একটা 5 বের হলো আর 2টা থেকে গেল। তাহলে আমাদের যে কর্ণের দৈর্ঘ্যটা, এই যে সবচেয়ে বড় লম্বা দণ্ড রাখা যাবে, সেটা কত মিটারের, সেটা হচ্ছে 5√2 মিটারে, তাই না। আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা, তোমরা অতএবতে লিখবা, ঠিক আছে। তো ওই ঘরে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য সমান 5, এটা ভালো করে লিখি, 5√2, একটা কী হবে আমাদের মিটার আসবে, 5√2 মিটার, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, 5√2 মিটার। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 108 পাই বর্গসেমি হলে অর্ধগোলকের আয়তন কত? দেখো অর্ধগোলক আমরা যদি বলি বাটি, তোমরা বাটি দেখেছ, তাহলে একটা যদি বাটির ছবি আঁকি আমরা, এই যে দেখো এটা বাটি আঁকলাম, এটা হচ্ছে অর্ধগোলক, তাই না। এই জায়গাটা আছে, এই যে ম্যাটেরিয়াল, যে উপরে ফাঁকা জায়গাটা,
তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে দেখো মানে এই তলটা আর এই তলটা, এটা হয়তো বৃত্ত, বাটি দেখো উপরের তলটা কী হবে, উপরের তলটা হবে ফাঁকাটা বৃত্ত হবে, বৃত্তাকার। তাহলে এর তো আমরা ক্ষেত্রফল কী জানি আমরা, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। আর অর্ধেকটা কত হবে দেখো, সম্পূর্ণ আমরা এখানে দেখাই যে সম্পূর্ণ যে গোলকটা, তাই না, ফুটবলটা ধরো, তাই না, সম্পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা আর এটা দুটো মিলে, তাই না, এই দু জায়গায় মিলে মোট সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে অর্ধগোলকের। তাহলে মোট সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হবে 2 পাই আর স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার। তাহলে মানে যোগ হয়ে যাবে কত হবে, যোগ হয়ে হবে আমাদের 3 পাই আর স্কোয়ার। এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 3 পাই আর স্কোয়ার। অনেকে কী করে, এটা সমগ্র মোটটা জানছে, তার অর্ধেক হবে 2 দিয়ে ভাগ করে দেয়, শুধু 2 পাই আর স্কোয়ার লিখে দেয়। সেটা 2 পাই আর স্কোয়ার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে আমাদের, তাই না। তার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে আমাদের 3 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার হচ্ছে বক্রতলটা, অর্ধগোলকের বক্রতলটা যদি বলতো, আর সমগ্রতল বলতে এই বক্রতলটা আর উপরের তলটা নিয়ে হচ্ছে আমাদের সমগ্রতল 3 পাই আর স্কোয়ার। তাহলে এই 3 পাই আর স্কোয়ার বলে দিয়েছে আমাদের 108 পাই। তা আমরা এখানে লিখতে পারবো, তা আমরা লিখবো এখানে অতএব দিয়ে লিখবো, অতএব যেহেতু দিয়ে লিখি আমরা, যেহেতু অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত হবে, 3 পাই আর স্কোয়ার। ওই যে বের করলাম আমরা 3 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখানে আর বলতে কিন্তু ব্যাসার্ধ, এখানে পাশে লিখে দাও, যেখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে হবে দেখো 3 পাই আর স্কোয়ার, এর মানটা দেওয়া আছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 108 পাই। পাই পাই কাটো, তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9, 3 6 18। তাহলে আর স্কোয়ার কত হবে, আর স্কোয়ার যদি 36 হয়, তাহলে আর এর মানটা পেয়ে যাচ্ছে 6। এবার আমাদের অর্ধগোলকের আয়তন চেয়েছে, তো আমরা লিখবো অতএব অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তনের সূত্র তোমরা পাবা 2/3 পাই আর কিউব। সম্পূর্ণ গোলকের যে আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধেক আয়তনটা হবে 2 দিয়ে ভাগ, তাহলে 4টা 2 চলে আসবে, 2/3 পাই আর কিউব। মান বসিয়ে দাও, তাহলে 2/3 পাইটা আমরা রেখে দিলাম, আর আরের মানটা দেখো 6 ছিল, তাহলে 6টা আমরা 3 বার লিখে দেবো। আচ্ছা, এখানে কাটাকাটি করলাম, তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে 6 2। আচ্ছা, এখানে 6 6 36, 36কে তোমরা গুণ করো কত দিয়ে, 6 6 36 আর 4, 36কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 6 24, 4 3 12, 2 14, তাহলে 144। পাইটা আমরা রেখে দিলাম, পাইয়ের মান বসালাম না, তাহলে 144 পাই, এটা আমাদের অ্যান্সার। তো 12 নম্বরের প্রশ্ন বলছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় দেওয়া আছে x বার। যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি m হয়, তবে n-তম সংখ্যাটি কত হবে। তাহলে দেখো আমাদের n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n সংখ্যক সংখ্যা যদি আমরা ধরি, অ্যান্সার n সংখ্যক সংখ্যা নিলাম, তাহলে এটাকে নিলাম ধরো একটা x1 x2 x3, এরকম কত অবধি যাবে, একটা হবে xn-1, তারপরটা হবে xn। হ্যাঁ, মানে n-1 হচ্ছে এর আগেরটা, একটা কম আছে n এর চেয়ে। তাহলে এতগুলি আমাদের সংখ্যা আছে, এদের গড়টা বলেছে x বার। তাহলে আমাদের দেখো গড় আমরা কী করে পারি, কী করে আমরা গড় নির্ণয় করি। গড় হবে সবগুলোর যোগফল, যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল বাই, আর মোট কতগুলি সংখ্যা আছে, n সংখ্যক আছে, তাহলে nটা নিচে হবে। তাহলে হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn-1 প্লাস xn। সবগুলি যোগ করে আমরা নিচে কী দেবো, তাদের মোট যে সংখ্যাটা, মোট সংখ্যাটা কতগুলো সংখ্যা আছে, n সংখ্যাটা, এটাই আমাদের বলে দিয়েছে এদের যৌগিক গড়টা কত বলেছে, x বার। এভাবে যৌগিক গড় আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন দেখো তোমরা কি দেখবা যে আমাদের যদি প্রথম থেকে n-1 সংখ্যার সমষ্টি m বলে দিয়েছে, মানে এখান থেকে এ অবধি সমষ্টিটা কত বলেছে, m বলে দিয়েছে। তাহলে আমরা এই যে এই জায়গাটা, এখান থেকে আমরা m লিখে দিয়ে দেবো আমরা। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা আমরা m লিখে দিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে m প্লাস xn, তো আছি এই যে xn। আর আমাদের দেখো যেটা বলেছে n-তম সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা n-তম, ঠিক আছে, কি বলা হয় n-তম, এই সংখ্যাটা আমাদের বের করবো যে n-তম সংখ্যাটা কত। হ্যাঁ, এর মানটা আমাদের দরকার।
তাহলে এটা আমাদের হয়ে গেলো এক্স বার। এবার একটু বর্গগুণ করে নিই, তাহলে এটা হবে এম প্লাস এক্স এন, আর এটা হবে এন এক্স বার। তাহলে এখানে এই যে এক্স এন, তাই না, এই যে এনতম যদি এটা বের করতে চাই এক্স এনটা, এটা ভালো করে লিখি, এটা আমাদের কত আছে এক্স এন। তাহলে এক্স এনটা হবে এন এক্স বার মাইনাস এমটা ওদিকে পাঠিয়ে দাও। এই যে দেখো, এটা আমাদের অ্যান্সার। তাহলে এনতম যে সংখ্যাটি পেয়ে গেলাম আমরা, এনতম, এই যে এক্স এনটাকে বলা হয় এনতম, মানে এই জায়গায় পড়ে আছে সংখ্যাটা, শেষ সংখ্যাটা। তাহলে এনতম সংখ্যাটি, এনতম সংখ্যাটি আমরা কত পেলাম, আমরা পেলাম এন এক্স বার মাইনাস এম পেলাম। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে তোমাদের সব অঙ্কগুলো ভালোভাবে করে দিয়েছি, আমি সব অঙ্কগুলো ডিটেলসে করিয়েছি। তবু যদি তোমাদের কোনো অঙ্ক সমস্যা হয়, তাহলে যে অঙ্কটা তোমাদের প্রবলেম বা কম বুঝতে পারছো, সেই অঙ্কগুলো তোমরা কমেন্টে আমাকে মেনশন করে জানাবা। তাহলে ওই অঙ্কগুলো যদি আমাদের কমেন্টে আসে, আমি জানি যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে বা কোনো অঙ্ক বুঝতে পারোনি, তাহলে সেই অঙ্কগুলো নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো। তোমাদের যেগুলো অঙ্কগুলো সমস্যা হবে, বুঝতে পারছো না, ঠিক আছে, সেই অঙ্কগুলো নিয়ে আমি এক্সট্রা ভিডিও তোমাদের বানাবো। আমি ওই ভিডিওগুলো, সেই অঙ্কগুলো আলোচনা করব। আমি ভালো করে আবার অঙ্কগুলো আবার পুনরায় আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের প্রতিষ্ঠা আছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো। আর যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবো এরকম ভিডিও পাওয়ার জন্য, আর চ্যানেলকে লাইক করো, আর আমার ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, দেখা হবে তোমাদের আবার নতুন ভিডিওতে। আজকে তোমাদের আমি দেখালাম, দেখো, মডেল কোয়েশ্চেন পেপার 14 নম্বর। আমি এরপরে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 15 নম্বর ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আর ভালো থাকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।